সাদমান ছেলেকে নিয়ে বাড়ির বারান্দায় এসে দাঁড়ালো। ফ্রিজার কবরটি এখান থেকে দেখা যাচ্ছে। সে এক হাত দিয়ে বৃষ্টি স্পর্শ করলো। ফ্রিজা এই কাজটি প্রায় সময় করত। মনে মনে বলল, আমাদের গল্পের কখনো ইতি হবে না, কারণ আমিও দ্রুত তোমার কাছে ফিরে আসছি আমার প্রজাপতি। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন, আর আপনারা দেখছেন তাকওয়া ইসলামিক টিভি। সাদমান বাগানে চেয়ার পেতে বসে আছে। পাশেই নারকেল গাছ সারি পাতে দাঁড়ানো। বৈশাখ মাসের অসহ্য রকম গরম পড়েছে। কোথাও বাতাসের ছিটে ফোটা নেই, তবে এতে তার কোনো সমস্যা হচ্ছে না। পাশেই বড় একটি টেবিল ফ্যান আপন মনে ঘুরছে। বড়লোক মানুষ, তারা গরম সহ্য করবে কেন? কিছুক্ষণ পরেই সাদমানের মা হাতে চাদর নিয়ে আসলেন। বাগানে বড় একটি আম গাছ রয়েছে। আম গাছের নিচে প্রায়ই সাদমানের মা বসে থাকেন। হাতে থাকে ক্রোশ এবং উলের সুতা। তিনি সোয়েটার বোনেন। পুরো কাজটি করেন নিজের শখ থেকে। সাদমান মায়ের দিকে আর চোখে তাকিয়ে পুনশ্চ পত্রিকার পাতায় মনোযোগ দিল। রেহানা বেগম বসতে বসতে বললেন, তোমার বাবা আত্মীয় স্বজনদের দাওয়াত দিচ্ছে। তোমার বিয়েতে কোনো অনুষ্ঠান করা হয়নি। কোন দিন অনুষ্ঠান করলে ভালো হয় বলো তো? সবকিছু তো তোমরাই ঠিক করছো। মেয়েকে দেখারও সুযোগ পাইনি। মেয়ে কি করে, কোথায় থাকে এ সম্পর্কেও জানি না আমি। তাই আমাকে শুধু শুধু জিজ্ঞেস করছো কেন মা? এভাবে কেন বলছো? আমরা কি তোমার জন্য খারাপ কিছু চিন্তা করতে পারি? তাছাড়া ফিজা খুব চমৎকার একজন মেয়ে। 2 দিন হলো বিয়ে হলো তোমাদের। আর কিছুদিন যাক, নিজেই বুঝতে পারবে, দেখে নিও। সাবধানে ক্রুজ ধরো মা, তোমার হাতে লাগবে। তুমি কি এখনো সাদিয়ার জন্য অপেক্ষা করছো? মিথ্যে বলবো না তোমাকে, আমি আসলেই সাদিয়াকে খুব বেশি ভালোবাসি। সাদমান, তুমি শিক্ষিত, ভদ্র একজন ছেলে। সবাই তোমাকে এজন্য খুব পছন্দ করে। বাংলাদেশের মানুষরা তোমার ভালো কাজের জন্য তাদের মনে তোমাকে জায়গা দিয়েছে। শুধু একটা কথাই বলবো, কখনো এমন কিছু করো না যাতে তোমার বাবার এবং আমাদের পরিবারের সম্মান নষ্ট হয়। সাদমান নিরুত্তর, চোখে থাকা চশমা খুলে পরিষ্কার করছে। রেহানা বেগম আবারও বললেন, ফিজার মতো স্ত্রী পাওয়া ভাগ্যের ব্যাপার। মেয়েটা গুণবতী, রূপবতী, সেই সাথে দিনদার, একজন কোরআনের হাফেজা। তাই সময় থাকতেই নিজেকে সূত্রে নাও বাবা। সাদমান এতক্ষণে চশমা পরে ফেলেছে। ললাটে বিরক্তির ভাঁজ। পত্রিকা ভাঁজ করে মায়ের উদ্দেশ্যে বলল, আমি সাদিয়াকে কথা দিয়েছিলাম মা, আমি শুধু তাকেই বিয়ে করব। আমি বুঝতে পারছি তোমাকে বাবা, তবে সবসময় মনে রাখবে, ভাগ্য আমাদের সৃষ্টির পূর্বেই আল্লাহ তাআলা লিখে ফেলেছেন। আমাদের উচিত বিনয়ের সহিত আল্লাহর সিদ্ধান্ত মেনে নেওয়া। সাদমান কথা বাড়ালো না। পকেট থেকে ফোন বের করলো। মেসেজ এসেছে, হয়তো সাদিয়া মেসেজ করেছে। রেহানা বেগম সোয়েটার বুনছেন। সাদমান টেবিল ফ্যান মায়ের দিকে ঘুরিয়ে দিল। তবে এই মুহূর্তে ফ্যানের প্রয়োজন ছিল না। আচানক গাছের পাতা নড়ে উঠল। শুকনো পাতা আনন্দের সহিত নিচে পড়ছে। জমিনে থাকা ঘাস হেলে দুলে বাতাস আগমনের খবর দিচ্ছে। বাগানের বাঁ পাশে হরেক জাতের ফুল মিষ্টি মুখে সাদমানের দিকে তাকিয়ে আছে। তবে এসব উপেক্ষা করে সাদমানের দৃষ্টি পড়ল একজন মেয়ের দিকে। সে ফোন বন্ধ করে হাঁটুর উপরে রেখে দিল। মেয়েটি হাতে ট্রে নিয়ে রেহানা বেগমের দিকে এগিয়ে আসছে। অবশ্য রেহানা বেগম এসবে অন্যমনস্ক। সাদমান কিছুক্ষণের জন্য মেয়েটিতে হারিয়ে গেল। মেয়েটি লজ্জা মিশ্রিত অবয়বে সাদমানের দৃষ্টিতে আটকে পড়ল। সাদমান দৃষ্টি হটাচ্ছে না। মেয়েটি নিজে থেকে স্বীয় দৃষ্টি সরিয়ে নিল। পরনে তার গোলাপি রঙের শাড়ি। শাড়ির আঁচল বাতাসে দুলছে। মাথায় গোলাপি রঙের ওড়না। গাত্রবর্ণ হলুদ ফর্সা, যেন দুধে আলতা গায়ের রং। কালো কেশ কটিদেশ ছাড়িয়েছে। চোখে অসম্ভব মায়া। পাপড়ি মেলে কারো দিকে দৃষ্টি দিলেই যেন সে কুপকাত হতে প্রস্তুত, যেমনটি সাদমানের সাথে হচ্ছে। সাদমান একটিবারের জন্য তার দৃষ্টি হটাতে পারল না। মেয়েটি পুনশ্চ সাদমানের দিকে তাকালো। এবারে তাকানোর গভীরতা ছিল অত্যাধিক। 30 বছরের সুদর্শন যুবক সাদমান যেন সেই গভীরতাতে ডুবে যাচ্ছে। বাতাসের তীব্রতায় তার মাথা থেকে ওড়না সরে গিয়েছে। কিছু চুল ললাটে এসে পড়েছে। মেয়েটি এক হাত দিয়ে ট্রে শক্ত করে ধরে এলোমেলো চুলগুলোকে সরিয়ে নিল। রেহানা বেগমের আওয়াজে দুজনই নিজেদের প্রস্তুত করে নিল। এসেছো তুমি? ভালো করেছো মা, বসো এখানে। আচ্ছা, বসার আগে একটা কাজ করো। আমার খুব পানি তেষ্টা পেয়েছে। বাগানের দক্ষিণ দিকে কল আছে, সেখান থেকে আমার জন্য পানি নিয়ে এসো। মেয়েটি মুচকি এসে একদিকে মাথা নাড়ালো। চাদরের পাশে থাকা ছোট্ট বোতল হাতে নিয়ে উঠে পড়ল। রেহানা বেগম বিরক্তি গলায় বললেন, একটু আগেও তো কি সুন্দর বাতাস বইছিল, এখন আবার কি হলো? যে গরম পড়েছে ইদানিং। সাদমান গম্ভীর গলায় বলল, আমাদের তো কোনো সমস্যা নেই মা, এসি আছে। কারেন্ট চলে গেলে জেনারেটরের ব্যবস্থা আছে। যাদের এত সুযোগ সুবিধা নেই তারা সত্যিকার কষ্টের মর্ম বুঝে। ঠিক বলেছ তুমি। তুমি কয়েকটা দরিদ্র পরিবারের বাসস্থান ঠিক করে দিবে বলে সিদ্ধান্ত নিয়েছিলে। কাজ কত দূর তোমার? এখনো অনেক কাজ বাকি। ওই দিন দেখলাম সাংবাদিকরা নিউজ করছে, বড় করে হেডলাইন দিয়েছে, বাংলাদেশের স্বনামধন্য ব্যবসায়ী, মানবতার ফেরিওয়ালা, সাবেক এমপি সাকিব সাহেবের পুত্র জনাব সাদমান সানিম
100 জন পরিবারের বাসস্থান ঠিক করে দেওয়ার দায়িত্ব নিয়েছেন। কত মানুষ যে তোমার প্রশংসা করছিল, গর্বে আমার হৃদয় প্রশান্ত হয়ে গেল। সাংবাদিকরা একটু বাড়িয়েই বলে, মা একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ করো। মেয়েটাকে? কোন মেয়েটা? এই যে চা নিয়ে আসলো। রেহানা বেগম হাতে থাকা সোয়েটারটি সাদমানের দিকে ছুঁড়ে দিয়ে বিস্ময় গলায় বললেন, তুমি তোমার বউকে চিনতে পারছো না? তার মানে এই 2 দিন দুজন কোনো কথা বলনি। কষ্ট দিলে তুমি আমাকে। মেয়েটা এতিম, এমন করো না মেয়েটার সাথে। তোমার ভালো ভালো কাজের জন্য প্রত্যেকে তোমাকে পছন্দ করে। তাছাড়া তুমি সত্যি একজন ভালো মানুষ। তবে একজন পুরুষ তখনই সম্পূর্ণ ভালোর সার্টিফিকেট অর্জন করতে পারে যখন সে তার স্ত্রীর কাছে ভালো। মা রেগে যেও না। তুমি শিওর এই মেয়েটি ফিজা? আমার মাথা গরম করো না সাদমান। ঠিক আছে, সরি, এবার থামো। উনি এদিকে আসছে। ফিজা এবার আর সাদমানের দিকে তাকালো না। সাদমানও অনুশোচনায় দৃষ্টি নত করে রাখলো। রেহানা বেগম মুচকে এসে ফিজাকে বললেন, তোমার স্বামীকে চা দাও। ফিজা একটি চায়ের কাপ সাদমানের দিকে এগিয়ে দিল। আবারও পৃথিবীতে বাতাসের আগমন ঘটল, যেন বাতাস তাদের রোমাঞ্চকর মুহূর্ত উপভোগ করছে। সাদমান কিছুক্ষণ কাপের দিকে তাকিয়ে রইল। ফিজা তার হাত আরও এগিয়ে দিল। সাদমানের হৃৎপিণ্ড কেঁপে উঠল। ইতিপূর্বে এমন হয়েছে কিনা তার মনে নেই। সে কাঁপা কাঁপা হাতে চায়ের কাপ স্পর্শ করল। ফিজা স্নিগ্ধ স্বরে বলল, সাবধানে ধরুন, আর নয়তো পড়ে যেতে পারে। সাদমান অস্ফুট স্বরে বলল, বাতাসের বদলতে খুব কাছ থেকে বউয়ের কৃষ্ণ কেশের ঘ্রাণ পাচ্ছে সে। এসব মুহূর্ত যেন অজানা কোনো মোহে তাকে বিভোর করে দিচ্ছে। ফিজা রেহানা বেগমের পাশে গিয়ে বসে পড়ল। অমনি সাদমানের ফোন বেজে উঠল। সাদিয়া ফোন দিয়েছে। কল বেজে যাচ্ছে কিন্তু ধরার নাম নেই। রেহানা ভ্রুম কুঁচকে বললেন, সাদমান, ফোনটা ধরো, তোমার কাজের কেউ তো হতে পারে। সাদমান চায়ের কাপ চেয়ারের উপর রেখে উঠে পড়ল। দ্রুত গতিতে কদম ফেলে বাড়ির ভেতরে চলে গেল। 3 তলা বিশিষ্ট ডুপ্লেক্স বাড়ি তাদের। বাড়িতে পুরনো দিনের হরেক রকম নকশা করা আছে। সাদমান কাচের ফটক ভেদ করে ড্রয়িং রুমে গিয়ে বসল। নিচতলা পুরোটাই ড্রয়িং রুম। উত্তর পাশে টয়লেট এবং কিচেনের ব্যবস্থা করা আছে। সাদিয়া এই অবধি 3 বার ফোন দিয়ে ফেলেছে। সাদমান কল রিসিভ করতে সাদিয়া বলল, তোমার কি হলো সাদমান? 2 দিন যাবৎ তোমাকে ফোনে পাচ্ছি না কেন? তোমার ব্যক্তিগত অ্যাসিস্ট্যান্টকেও ফোন দিয়েছি, তিনিও ফোন ধরেননি। সমস্যা কি বলো আমাকে? সাদমান আমতা আমতা করে বলল, আমার বিয়ে হয়ে গেছে সাদিয়া। কি মজা করছো না তো আমার সাথে? আমার বাবার ওই দিন তোমার পরিবারের সাথে খারাপ আচরণ করা উচিত হয়নি। আমি দুঃখিত এই জন্য। তবুও অন্তত মিথ্যা বলো না। আমি মিথ্যে বলছি না। বিশ্বাস না হলে আমার অ্যাসিস্ট্যান্ট আকাশকে ফোন দাও। সাদিয়ার সাথে সাথে ফোন রেখে দিল। সাদমান মাথায় হাত দিয়ে 2 দিন পূর্বে চলে গেল। সে বিয়ের দিন রাতে ফিজার সাথে কতই না খারাপ ব্যবহার করেছে। ফিজার জায়গায় অন্য কেউ হলে কি চুপচাপ সহ্য করত? সাদমান এসব চিন্তায় বিভোর। অমনি ফিজা খালি ট্রে নিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলো। সাদমানকে বিষণ্ণ দেখাচ্ছে, কিন্তু ফিজা তার কাছে এগিয়ে গেল না। পাশ কাটিয়ে ড্রয়িং রুমে অবস্থিত সিঁড়ি বেয়ে উপরে চলে আসলো। সাদমান ললাটে দুশ্চিন্তার ভাঁজ ফেলে সেখানেই শুয়ে পড়ল। ফিজা কক্ষের দরজা লাগিয়ে স্বীয় স্থানে নিজের ক্লান্ত শরীরকে ছেড়ে দিল। জানালার পর্দা খোলা, বাইরের আকাশ দেখা যাচ্ছে। বাগানে থাকা লিচু গাছটি অনিমিষে ফিজার দিকে তাকিয়ে আছে। গাছের ডালে একজোড়া পাখি গায়ে গা মিলিয়ে বসে আছে। এই দৃশ্য দেখে ফিজার নয়ন নীর গাল বেয়ে মেঝেতে গড়িয়ে পড়ল। নীরব কান্না আর কত। সে আওয়াজ করে কাঁদল। নিজের সাথে কথা বলল, ফিজা, তুই খারাপ ভাগ্য নিয়ে জন্মেছিস। আর নয়তো সবসময় আল্লাহর অনুগত থাকার পরেও এমন হয় কারোর সাথে। যাকে মন থেকে আল্লাহর কাছে চেয়ে দোয়া করছিস, সেই সাদা তো বিয়ের দিন তোর সাথে প্রতারণা করলো। সাদমানকে পেলি, তার মনেও অন্য কেউ রয়েছে। তোর জীবনে সুখ নামক কোনো অস্তিত্ব নেই। ফিজা 2 হাত দিয়ে মাথা চেপে ধরে ভাঙা ভাঙা গলায় বলল, আল্লাহ আমাকে খুব বেশি ভালোবাসেন, তাই আমার জীবনে দুঃখের পরিমাণ এত বেশি। তিনি উত্তম পরিকল্পনাকারী, অবশ্যই ভালো কিছু হবে। কিন্তু এসব সান্ত্বনা তার মনকে শান্ত করতে পারল না। সে মেঝেতে গুটিসুটি হয়ে শুয়ে কাঁদতে লাগলো। পরক্ষণে মনে হলো এটা তো তার নিজের বাড়ি নয়। শ্বশুর বাড়িতে নিজের ইচ্ছে মতো চললে হবে না। ফিজা উঠে বসলো। এক দৌড়ে ওয়াশরুমে চলে গেল। পানি দিয়ে চোখ মুখ ধুয়ে নিল। কিছুতেই কাউকে তার মনের অবস্থা বোঝানো যাবে না। আয়নায় নিজেকে দেখতেই 2 দিন আগে ঘটে যাওয়া সমস্ত ঘটনা তার সম্মুখে ভেসে উঠল। মোল্লাবাড়িতে আজ অনেক কাজ। বরপক্ষরা আসবেন। বেশি মানুষ দাওয়াত করা হয়নি। কাল সারা রাত চেষ্টা করেও ফিজা 2 চোখ এক করতে পারেনি। পরিবারের বড় মেয়ে সে, তাই দুশ্চিন্তার পরিমাণ বেশি। তার বিয়ে হয়ে গেলে মা এবং ছোট ভাই বোনগুলোর কি হবে? তাদের দোকান ভালো মতো চলবে? সে কি আগের মতো মাকে বেশি সময় দিতে পারবে? ইত্যাদি চিন্তায় বিভোর সে। আকাশ পরিষ্কার হতে কলিং বেল বেজে উঠল। ফিজার ছোট ভাই সামির দরজা খুলে দিল। ফিজার বান্ধবীরা এসেছে। ফিজার 2 ভাই। এক ভাই তার থেকে 1.5 বছরের ছোট, আরেক ভাইয়ের 8 বছর। ছোট ভাইয়ের জন্মের আগেই তাদের বাবা আফজাল সাহেব না ফেরার দেশে পাড়ি জমান। দিনটি ছিল মেঘলা।
পৃথিবীতে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল। ফজরের নামাজ পড়ে এসে আফজাল সাহেব ফিজাকে ডাক দিলেন, মা, তোমার মায়ের শরীর ভালো না, আমার জন্য চুলায় চা বসাও তো। ফিজা একদিকে সম্মতির সূচক মাথা নাড়িয়ে রান্নাঘরে চলে গেল। সবে মাত্র চুলায় পানি ভর্তি পাতিল বসিয়েছে, তখনই বাবা মায়ের ঘর থেকে চিৎকারের আওয়াজ শোনা গেল। আফজাল সাহেবের বুকে ব্যথা উঠেছে। অবশ্য এ অসুখ নতুন নয়। ফিজা দৌড়ে বাবার কাছে চলে গেল। বাবা, আপনি ঠিক আছেন? আফজাল সাহেব মেয়ের দিকে তাকিয়ে কোহাতে থাকলেন। ফিজার ভাই সাজিদ এবং তাদের মা সালমা বেগম তড়িঘড়ি করে উঠে বসলেন। খানিক সময়ের জন্য সকলে মূর্তির ন্যায় ভাবলেশহীন ছিলেন। এমনটা ঠিক কতক্ষণ ঘটেছে তাদের ধারণা নেই। আচানক সালমা বেগম ফিজাকে উদ্দেশ্য করে বললেন, তোর মামাকে ফোন দে, জলদি আসতে বল। আফজাল সাহেব কিছুক্ষণ চিল্লাপাল্লা করে অজ্ঞান হয়ে গেলেন। ফিজা মামাকে ফোন দিয়েই কাঁদো কাঁদো গলায় সব খুলে বলল। সালমা বেগমের একটাই বড় ভাই, তিনি বেশ আদর করেন সালমা বেগমকে। মামা ফিজাকে নরম গলায় বললেন, আমি আসছি মামুনি, তোমরা চিন্তা করো না। সাজিদ মামার জন্য অপেক্ষা করে থাকতে পারল না, দৌড়ে একটি সিএনজি ভাড়া করে নিয়ে আসলো। সালমা অসুস্থ শরীর নিয়ে বোরকা পড়লেন। সাজিদ ড্রাইভারকে বলে কোনো রকমে আফজাল সাহেবকে সিএনজিতে বসালেন। এখনও জ্ঞান ফেরেনি তার। সালমা বেগম স্বামীর পাশে গিয়ে বসলেন। কয়েকবার ফিজার বাপ বলে ডাক দিলেন, কোনো সারা শব্দ নেই। আতঙ্কিত হৃদয় নিয়ে নিজের আঙুলের অগ্রভাগ স্বামীর নাকের কাছে ধরলেন। হ্যাঁ, শ্বাস নিচ্ছে। একটি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। সাজিদ মায়ের দিকে ক্ষুণ্ণ চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। সালমা বেগম ছেলের চোখের ভাষা বুঝতে পারলেন। তিনি ছেলের কাঁধে আশ্বস্তের হাত বুলালেন, যেন বোঝাতে চাচ্ছেন, চিন্তা করো না বাবা, খারাপ কিছু হবে না। এই সান্ত্বনার সত্যতা কতখানি সালমার জানা নেই। ফিজা দরজা খোলা রেখেই নামাজে দাঁড়িয়েছে। তার গাল বেয়ে অশ্রুবিন্দু জায়নামাজে গড়িয়ে পড়ছে। আল্লাহর কাছে আপাতত একটাই চাওয়া, বাবা যেন সহি সালামতে বাড়ি ফিরে আসে। আদৌ কি আসবে? ফিজার এ সম্পর্কে জ্ঞানহীন। গায়েবের জ্ঞান শুধু আল্লাহ তাআলাই জানেন। এ সম্পর্কে আল্লাহ তাআলা কুরআন শরীফে বলেছেন, বলুন, আল্লাহ ব্যতীত আসমান ও জমিনে কেউই গায়েব জানে না। সূরা নামল। পাতিলে থাকা পানি শেষ, আগুনের প্রকট ঢের। যেন এই মুহূর্তে আগুনও বেশ উত্তেজিত হয়ে আছে। পাতিল পোড়ার গন্ধ প্রভাতের বাতাসে ছড়িয়ে যাচ্ছে। পাশের ফ্ল্যাটের একজন পড়শি ললাটে 3-4টি ভাঁজ ফেলে ফিজাদের দরজার সম্মুখে এসে দাঁড়ালেন। দরজার বাইরে দাঁড়িয়েই উঁচু গলায় বললেন, ভাবি, চুলায় কি দিছেন? পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে যে। ভেতর থেকে কোনো আওয়াজ আসলো না। ওড়না দিয়ে ভালোভাবে মাথা ঢেকে তিনি কক্ষে প্রবেশ করলেন। প্রথমে চুলা বন্ধ করলেন। পাতিল পুড়ে কালো হয়ে গেছে। এক এক রুমে উঁকি দিচ্ছেন আর স্বাভাবিক গলায় বলছেন, কি গো, আপনারা কি কেউ বাসায় নেই? ফিজার কক্ষের সামনে এসে তিনি থেমে গেলেন। মেয়েটা জায়নামাজে সেজদা দিয়ে পড়ে আছে। কয়েকবার ডাকলেন, ফিজা নিরুত্তর। হাত দিয়ে সহসা ধাক্কা দিতেই ফিজা একদিকে ঘুরে গেল। মেয়েটা অচেতন, কেঁদে কেঁদে মুখ রক্তিম বর্ণ বানিয়ে ফেলেছে। জায়নামাজে সম্মুখ ভাগ নয়ন নীরে ভিজে টইটুম্বুর। তিনি স্বীয় হাতের কোষে সামান্য পানি নিয়ে ফিজার মুখাবয়বে ছিটিয়ে দিলেন। প্রথমবার জ্ঞান ফিরল না। তৃতীয়বার ফিজা চোখ মেলে তাকিয়ে হাউমাউ করে কেঁদে দিল। পড়শি ভয় পেয়ে গেলেন। তিনি আতঙ্কিত গলায় বললেন, ঠিক আছো তো মা তুমি? আন্টি, আমার বাবা আর এই দুনিয়াতে নেই। কি? তুমি কি করে জানলে? একটু আগে মামা ফোন দিয়েছেন। কি হয়েছিল ওনার? ফিজা কেঁদে কেঁদে উত্তর দিল, হসপিটালে যাওয়ার আগেই বাবা ইন্তেকাল করেছেন। ও আচ্ছা। ফিজার কাতর চিৎকার আশেপাশে সকলকে জাগিয়ে তুলল। কাকেরাও অজানা কোনো কারণে তাদের আওয়াজ বাড়িয়ে দিল। পৃথিবীতে আসা গুড়ি গুড়ি বৃষ্টি পূর্ণ শক্তি দিয়ে জমিনে আসতে থাকলো। কংক্রিটের বিল্ডিংগুলো মুহূর্তে কালচে আকার ধারণ করলো। পড়শি ফিজাকে কোনো প্রকার সান্ত্বনা দিতে পারলেন না। ফিজাকে জাপটে ধরে বসে রইলেন। এক একজন কৌতূহলী মন নিয়ে ফিজাকে দেখে যান আর ধীর কণ্ঠে জিজ্ঞাসা করেন, কি হয়েছে? পড়শি স্থির গলায় বলেন, ওর বাবা। এতটুকুতেই পুরো বিষয়টি সকলের কাছে পরিষ্কার হয়ে যায়। ওই দিনের পর থেকে আজ অবধি ফিজা মন খুলে হেসেছে কিনা তার মনে পড়ে না। সামান্য হেসেছিল যেদিন সাদাতের পক্ষ থেকে বিয়ের প্রস্তাব পেয়েছিল। সাদাতকে অনেক আগে থেকে ফিজা একতরফাভাবে পছন্দ করত। এর পেছনে কারণ ছিল, সাদাত হচ্ছে অতিশয় ভালো একজন নেককার যুবক। তার মনে পড়ে সে আল্লাহর কাছে মানুষটির নাম ধরে দোয়াও করেছিল। দেখা যাক আল্লাহর পরিকল্পনা কি হয়। ফিজাকে সাজানো হয়ে গেছে লাল শাড়িতে। মেয়েটাকে পরীর মতো লাগছে। দুটো ডানা হলেই যেন আকাশে ছুটে যাবে। কাছের আত্মীয় স্বজনরা ধীরে ধীরে পৌঁছে যাচ্ছেন। বড়সড় কোনো অনুষ্ঠান হবে না। সাদমানের বাবা মাও এসেছেন। তাদের জন্য স্পেশাল কক্ষের ব্যবস্থা করা হয়েছে। সম্মানিত মানুষদের সম্মান দেয়া নিঃসন্দেহে যুক্তিযুক্ত কর্ম। ফিজা নিজে থেকে রেহানা বেগমের কাছে ছুটে গেল। রেহানা মুচকে এসে বললেন, এটাই বোধহয় প্রথম যেখানে বউ অতিথিকে দেখার জন্য চলে এসেছে। আপনাকে কখনো পরিবারের বাইরের কেউ মনে করিনি আন্টি। আর পরিবারের মানুষগুলোর সাথে লজ্জা না করে শ্রেয়। অবশ্যই মা, আমিও তোমাকে
তোমাকে আমার মেয়ের মতো চিন্তা করি। তোমাকে আজ খুব সুন্দর লাগছে। ফিজা কিছু বলল না, মুচকে এসে দৃষ্টি নত করে ফেলল। রেহানা বেগম চলে গেলেন 1 বছর আগের স্মৃতিতে। ফিজাকে তিনি প্রথম দেখেছিলেন তার বান্ধবীর এক শিক্ষা প্রতিষ্ঠানে। মেয়েটা একজন শিক্ষিকার কপাল ম্যাসাজ করে দিচ্ছিল। তিনি খুব বিস্ময়ে মেয়েটার দিকে তাকিয়েছিলেন। এখনকার ছাত্রছাত্রীদের কাছ থেকে টিচারের প্রতি এতটা বিনয়ী হওয়া খুব কম দেখা যায়। রেহানা বেগমের বান্ধবী তার পেছনে দাঁড়িয়ে বললেন, ওই সুন্দরী মেয়েটাকে দেখেছিস নাকি? হ্যাঁ, কি করে বুঝলি? মেয়েটা খুবই ভালো ও ব্রিলিয়ান্ট। আমাদের বিদ্যালয়ের তার বেশ সুনাম রয়েছে। আমার ইচ্ছে আছে তাকে লেখাপড়ার জন্য বিদেশে পাঠাবো। নাম কি রে? ফিজা। বাবা কি করে? নেই। তবে মেয়েটার একটা সমস্যা আছে। কি সমস্যা? সে সবসময় গম্ভীর হয়ে থাকে। হতে পারে হৃদয়ে কোনো ক্ষত আছে, হয়তো। তবে কখনো নিজের সম্পর্কে কিছু বলে না। আচ্ছা, যাই হোক, আমি একটা দরকারে তোর কাছে এসেছি, বলে ফেল। আরমান সাহেবকে তো চিনিস? 5টা ফ্যাক্টরির মালিক যে। ওনার ছোট মেয়ে সাদিয়ার ব্যাপারে আমাকে জানাতে হবে। মেয়েটা তেমন একটা সুবিধার না, আমার ছেলের বন্ধুর কাজিন। যাই হোক, তবুও তুই ভালোভাবে খোঁজ নে। আচ্ছা। ওই দিনের পর পুনশ্চ ফিজার সাথে রেহানা বেগমের দেখা হয়েছিল নিজের বৃদ্ধাশ্রমে। ফিজা কয়েকজন মুরব্বীকে গোসল করিয়ে দিচ্ছে। রেহানা বেগম কিছুক্ষণ ফিজার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিলেন। একজন কর্মচারী রেহানা বেগমকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কাছে আসলেন এবং বিনয়ের স্বরে বললেন, ম্যাম, কোনো সমস্যা হয়েছে? মেয়েটা কবে থেকে এখানে কাজ করছে এবং কেই বা তাকে কাজে রাখলো? তিনি এখানে কাজ করেন না, তিনি একজন ডাক্তার। অবশ্য পড়ালেখা এখনো শেষ করেননি। মাঝে মাঝে এখানে এসে সবার সাথে সময় কাটান। কখনো কারো অসুখ হলে নিজ হাতে সেবা করেন। মেয়েটা খুব ভালো মনের মানুষ। মেয়েটার কাজ শেষ হলে ডেকে আনো। জি। ফিজা সেদিন শঙ্কিত চিত্তে রেহানা বেগমের সামনে দাঁড়িয়েছিল। এর আগে কখনো বৃদ্ধাশ্রমের মালিককে সরাসরি দেখেনি সে। রেহানা বেগম ফিজার শঙ্কিত হওয়ার কারণ বুঝতে পারলেন। তিনি মুচকে এসে বললেন, আমার পাশে বসো। ফিজা বাধ্য মেয়ের মতো বসে পড়ল। সকালে খেয়েছ? জি। আপনি? হ্যাঁ। এখানে কি প্রায় সময় আসো? জি। কেন আসো? পৃথিবীর প্রতিটি বিষণ্ণ মানুষগুলোর সামান্য সান্ত্বনার কারণ হয়ে বাঁচতে চাই আমি। খুবই সুন্দর চিন্তা তোমার। আমাকে চেনো? একজন ভালো মানুষ, একজন ভালো মা, একজন ভালো স্ত্রী আপনি। আমার মনে হয় না ততটাও ভালো আমি। আপনার সন্তানকে দেখলেই বোঝা যায়। সাদমানকে চেনো তুমি? ওনাকে বাংলাদেশের কেই বা না চেনে? আচ্ছা আচ্ছা, দোয়া করো আমার ছেলের জন্য। অবশ্যই আন্টি। তোমার বাড়িতে কে কে আছে? আমি, মা আর 2 ভাই। সংসার কে চালায়? বাবা জীবিত থাকাকালীন সময়ে চুলার বিজনেস করতেন। তার মৃত্যুর পর আমি আর ভাই মিলে পুনরায় এই কাজটাই শুরু করি। বাবার জমানো কিছু টাকা ছিল এবং আমাদের ভাগ্যও খুব সুপ্রসন্ন ছিল, আলহামদুলিল্লাহ। তাই সফলতা আসতে বেশি দেরি হয়নি। আপাতত ভাই দোকানের কাজে নিয়োজিত আছে। এভাবেই সংসার চলে যায়। মাশাআল্লাহ, শুনে ভালো লাগলো। সবসময় বোরকা পরে থাকো, তোমার অস্বস্তি লাগে না? অভ্যস্ত হয়ে গিয়েছি, তাই খারাপ লাগে না। তাছাড়া আমাকে এই পৃথিবীতে সবথেকে বেশি যিনি ভালোবাসেন তিনি হলেন আল্লাহ। তার জন্য এইটুকু কষ্ট কিছুই না। মাশাআল্লাহ, তোমার চিন্তাভাবনা সুন্দর। ওই দিনের পর থেকে ফিজা এবং রেহানা বেগমের মধ্যে ভালো একটি সম্পর্ক তৈরি হয়। তিনি কয়েকবার ফিজার মায়ের কাছে সাদমানের জন্য ফিজার ব্যাপারে বিয়ের প্রস্তাব পাঠানোর চিন্তা করেন, কিন্তু সাদিয়ার জন্য পাঠাতে পারেননি। তবে রেহানা বেগম বেশ খুশি, মেয়েটার ভালো জায়গায় বিয়ে হচ্ছে। আজ মেয়েটাকে খুব প্রাণবন্ত দেখাচ্ছে। রেহানা বেগম খানিকক্ষণ ফিজার দিকে তাকিয়ে থাকলেন। কিছুক্ষণ পর ফিজার মা হাতে ফোন নিয়ে কক্ষে প্রবেশ করলেন। তাকে খুব বিষণ্ণ দেখাচ্ছে। ফিজা মাকে দেখে দাঁড়িয়ে গেল। সালমা বেগম মেয়েকে নির্ঝঞ্ঝাট স্থানে নিয়ে গেল। কি হয়েছে মা? সাদাতদের বাড়িতে সমস্যা হয়েছে, সে তোমার সাথে কথা বলতে চায়। দেখি আমাকে ফোন দাও। ফিজা কর্নে ফোন তুলে নিতে সাদাত বলল, ফিজা, আমার ফুপুরা বিয়েতে ঝামেলা করছে। তারা জানতে চাচ্ছে আজ থেকে 6 বছর আগে ওই দিন রাতে তোমার সাথে কি ঘটেছিল। খুব কষ্ট পেলাম। তাহলে আপনিও অন্যদের মতোই? কল্পনাও করিনি আপনি আমাকে এই প্রশ্নটি করবেন। আমাকে ভুল বুঝো না তুমি। আমার আত্মীয় স্বজন কিভাবে যেন বিষয়টি জেনে গিয়েছে, তারাই এখন ঝামেলা করছে। আমাকে বাড়ি থেকে বের হওয়ার সুযোগ দিচ্ছে না। ফিজা কান থেকে ফোন নিচে ফেলে দিল। সালমা বেগমের কাছে এখন সব পরিষ্কার। তিনি ফোন তুলে বললেন, তার মানে তোমার উদ্দেশ্য ছিল আমার মেয়েকে কষ্ট দেওয়া, এই জন্যই বিয়ের প্রস্তাব পাঠিয়েছ? আন্টি, আমাকে ভুল বুঝবেন না। আর কোনো কথা বলবে না। আমি তোমার সাথে আমার মেয়েকে বিয়ে দেব না। দরকার হয় সারা জীবন নিজের কাছেই রেখে দিব। তবুও তোমাদের মতো পুরুষের হাতে কখনোই তাকে তুলে দিব না। সালমা বেগম ফোন রেখে দিলেন। বিয়ে ভাঙার খবর সব জায়গায় ছড়িয়ে পড়ল। মুহূর্তে শুরু হয়ে গেল সমালোচনা। এই মুহূর্তে মেয়েটার কতটা কষ্ট হচ্ছে সে সম্পর্কে কারো ধারণা নেই। এরাই হচ্ছে মানুষরূপে লুকিয়ে থাকা কুৎসিত জীব। রেহানা বেগম সবটা বুঝতে পারলেন। তিনি দ্রুত সাদমানকে ফোন দিলেন। সালমা বেগম মেয়ের অতীত বলতে চাইলেন। রেহানা মনুষ্যত্বের পরিচয় দিয়ে বললেন, আমি সব জানি। আপনার মেয়ের বান্ধবী আগেই আমাকে সব জানিয়েছে।
তবে কখনো আপনাদেরকে প্রশ্ন করিনি, কারণ আমি জানি আপনারা এই প্রশ্নে আহত হন। আর এটাই আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। তিনি কখনো কারো কষ্টের কারণ হননি। সাদমান আসলো, মায়ের কথা রক্ষার্থে বিয়েও করলো, তবে সে এই বিয়ের জন্য মোটেও প্রস্তুত ছিল না। তাই বিয়ের দিন রাতে সাদমান কর্কশ স্বরে বলল, আমি সাদিয়া নামের একজনকে ভালোবাসি, মায়ের জন্য শুধু আপনাকে বিয়ে করছি। আশা করব পরিস্থিতি স্বাভাবিক হলে আপনি নিজে থেকে চলে যাবেন। এইটুকু ছিল তাদের প্রথম আলাপন। তবে সেদিন ফিজার চক্ষু ছিল নির্শূন্য। ভিতরের ক্ষতের গভীরতা যদি অধিক হয় তখন ধীরে ধীরে পানির শূন্যতা বৃদ্ধি পায়। ক্ষতগুলো তখন রক্তে টইটুম্বুর হতে থাকে, যেন সামান্য বুক চিরলেই রক্তবন্যা বইতে শুরু করবে। সাদমান ড্রয়িং রুমেই ঘুমিয়ে পড়েছে। সাকিব সাহেব সবেমাত্র বাড়িতে এসেছেন। ঘণ্টাখানিক বাহিরে জরুরি কাজে ব্যস্ত ছিলেন তিনি। ফিজা শ্বশুরকে ঠান্ডা শরবত বানিয়ে দিল। তিনি ডক করে পুরোটা খাওয়া শেষ করলেন। এতক্ষণ সে বাধ্যমের মতো শির নত করে শ্বশুরের পাশে দাঁড়িয়েছিল। সাকিব সাহেব বললেন, তুমি আমার মেয়ের মতো, এত সম্মান দিতে হবে না আমাকে। বুঝতে পেরেছ কি বলেছি? জি। যাও এখন যে সাদমানকে ডেকে নিয়ে আসো, অলিমার ব্যাপারে আলোচনা করতে হবে। উপরে আসার সময় দেখেছিলাম নাক টেনে ঘুমাচ্ছে। জি। ফিজা নিচে চলে আসলো। এসি চলছে, সাদমানের গায়ে চাদর নিচে পড়ে গেছে। ফিজা সাদমানের মাথার পাশে গিয়ে বসলো। কিছুক্ষণ স্বামীর দিকে তাকিয়ে থাকলো। মানুষটা দেখতে খুব সুন্দর, মুখের মধ্যে নাক টানার অভ্যেস নেই। তবে বাবা যে বললেন নাক ডেকে ঘুমাচ্ছে, দ্যাত এটা হয়তো বাবা কথায় কথায় বলে ফেলেছেন। ফিজা নরম স্বরে কিছুক্ষণ সাদমানকে ডাকলো। ঘুমন্ত সাদমান কিছুই শুনতে পেল না। ফিজা মাথায় হাত রাখলো। তার আঙুলগুলো সাদমানের চুল স্পর্শ করছে। বাবা এবং ভাই ব্যতীত এই প্রথম কোনো পুরুষের চুল স্পর্শ করেছে সে। ফিজা মাথায় হাত রেখে এভাবেই কিছুক্ষণ বসে থাকলো। মানুষটাকে জাগাতে ইচ্ছে করছে না, থাকুক না ঘুমিয়ে, আমি না হয় এভাবেই পাশে বসে থেকে দেখে যাই তাকে। কিন্তু এসব চিন্তা বেশিক্ষণ স্থায়ী হলো না। সাদিয়ার কথা মনে হতেই ফিজা হাত সরিয়ে নিল এবং উঁচু আওয়াজে বলল, আপনাকে বাবা ডাকছে। আওয়াজের উচ্চতা এতই বেশি ছিল যে সাদমান দ্রুত চোখ খুলে ফেলল এবং ফিজার হাত ধরে তার কাছাকাছি নিয়ে গেল। তবে সে কাজটি সজ্ঞানে করেনি। দুজনেই দুজনের চোখে আটকে পড়ল। একে অপরের নিঃশ্বাসের ধ্বনি শুনতে পাচ্ছে তারা। তবে এই মুহূর্ত বেশিক্ষণ স্থায়ী হলো না। ফিজা ধীরে ধীরে নিজেকে সাদমানের হাত থেকে ছাড়িয়ে নিল। 3 কদম পিছিয়ে যে লজ্জা মিশ্রিত স্বরে বলল, আপনাকে বাবা ডাকছেন। সাদমান কিছুই বলল না, নীরব দর্শকের ন্যায় ফিজার দিকে তাকিয়ে রইল। ফিজা 2 হাত মুষ্টিবদ্ধ করে দাঁড়িয়ে রয়েছে। কিছুক্ষণ এভাবে থেকে স্থান ত্যাগ করলো। সাদমানের ঘুমের রেশ এখনও কাটেনি। 2 হাত দিয়ে বারবার চোখ মুছে নিচ্ছে। বুকে হাত দিতেই অনুভব করলো হৃৎপিণ্ডে কম্পন হচ্ছে। মেয়েটা আশেপাশে আসলেই এমনটা হয়। এমন কি আছে মেয়েটার মধ্যে? এসব ভাবতে ভাবতে সাদমানের ফোন বেজে উঠল। সাদিয়ার বাবা ফোন দিয়েছে। আরমান সাহেব কিছু একটা বলে ফোন রেখে দিলেন। সাদমানকে বেশ বিচলিত দেখাচ্ছে। সে এক মুহূর্ত দেরি না করেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। ফিজা উপরে জানালা দিয়ে পুরো দৃশ্য দেখল। সাদমানের তড়িঘড়ি করে বের হওয়ার কোনো উত্তর খুঁজে পেল না সে। রেহানা বেগম বাগানেই ছিলেন। তাকেও বেশ বিচলিত দেখালো। মনে হচ্ছে তিনি কিছু উপলব্ধি করতে পেরেছেন। তবে যাই হোক, সাকিব সাহেবকে কিছুই জানানো যাবে না। তিনি রাগী মানুষ। হুটহাট রেগে যাওয়া তার বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। সাদমান হসপিটালে পৌঁছে গেছে। হসপিটালের বাহিরের দৃশ্য বেশ মনোরম। হরেক রকম গাছপালা দিয়ে ভরপুর। সম্মুখের সড়ক পরিচ্ছন্ন, যেন কিছুক্ষণ পূর্বে ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয়েছে। সড়কের ডান পাশে সারিবদ্ধভাবে সিএনজিওয়ালারা দাঁড়িয়ে আছেন। তাদের দৃষ্টি হসপিটালের প্রধান ফটকের দিকে। ক্ষণে ক্ষণে গোল বৃত্তের উপস্থিতি। প্রতিটি বৃত্ত ফুল গাছ দিয়ে ভরপুর। বিদেশি কিছু ফুল গাছ রয়েছে, তবে ফুলগুলো ছিঁড়ার অনুমতি নেই। সাদমান ফোন কানে নিয়েই হসপিটালের ভেতর প্রবেশ করলো। সাদিয়াকে 3য় তলায় রাখা হয়েছে। কিছুক্ষণ লিফটের সামনে দাঁড়িয়ে থাকলো। লিফটের সম্মুখে অনেক ভিড়। সে সিঁড়ি বেয়ে উপরে ওঠার সিদ্ধান্ত নিল। 3য় তলায় আসতেই সাদিয়ার ভাই সাদমানকে নিয়ে গেল। সাদিয়া আত্মহত্যা করতে চেয়েছিল। নিজের ঘরে ঢুকে চুপিসারে হারপিক খেয়ে নিয়েছে। ভাগ্যিস এই দৃশ্য তার ছোট ভাই দেখে ফেলেছিল, আর নয়তো কি যে হয়ে যেত। আত্মহত্যা কি এতই সোজা? সাদিয়ার সাথে সাদমানের প্রথম পরিচয় হয় কানাডাতে। দুজনেই সেখানে পড়ালেখার জন্য গিয়েছিল। সাদমান সাদিয়াকে একজন বন্ধুর থেকে কখনোই বেশি কিছু মনে করেনি। অথচ সাদিয়া ছিল নাছোড়বান্দি। সে যে কোনো মূল্যেই সাদমানকে নিজের করে পেতে চেয়েছিল। অবশেষে সে সফলতার মুখ দেখেছে। আজ থেকে 1 বছর আগে রেহানা বেগম জানতে পেরেছিলেন সাদিয়া সাদমানকে কুফরি কালামের মাধ্যমে হাসিল করার চেষ্টা করেছে। যদিও বা এই কথার কোনো প্রমাণ রেহানার কাছে ছিল না, তাই তিনি ছেলেকে এ ব্যাপারে কিছুই বলতে পারেননি।
তবে এটা সত্য যে সাদিয়ার বেস্ট ফ্রেন্ড কুফরি কালামের প্রতি বেশ আসক্ত। ভার্সিটিতে থাকাকালীন সময়ে বিদেশি এক শিক্ষার্থীর কাছ থেকে সে নিয়মিত এসবের অধ্যয়ন নিত। অন্ধকার এক কক্ষে বসে তারা এসব করত। মাঝে মাঝে সেখানে সাদিয়ারও যাতায়াত ছিল। সাদমান ব্যক্তিজীবনে একজন ভালো মানুষ হলেও সে ইসলামের প্রতিটি অনুশাসন মেনে চলে না। তাই এখন সে যা করছে এসব তার কাছে অস্বাভাবিক কিছু মনে হচ্ছে না। সাদিয়া এখনও জ্ঞানহীন। আরমান সাহেব সাদমানকে তার সাথে আসার ইশারা করলেন। সাদমান উঠে আসলো। আরমান সাহেব হসপিটালের বারান্দায় এসে সাদমানকে উদ্দেশ্য করে বললেন, তোমার বিয়ের খবর স্বাভাবিকভাবে নিতে পারেনি আমার মেয়ে, তাই এমন করেছে। সাদমান কিছুই বলল না। আরমান সাহেব পুনরায় বললেন, এক কাজ করো, ওই মেয়েকে বুঝিয়ে শুনিয়ে ডিভোর্স দিয়ে দাও। যদি টাকা চায় সেটাও দাও। ওই মেয়ে যতদিন তোমার জীবনে থাকবে সাদিয়াকে ততদিন সুস্থ করা যাবে না। সাদমান অনস্বরে বলল, সে এখন আমার বিবাহিত স্ত্রী, আমি তাকে কখনোই তালাক দিব না। যদি সাদিয়ার আমার সাথে থাকতে হয় এসব মেনেই থাকতে হবে। এটা কিভাবে সম্ভব বাবা? তাছাড়া আমার মেয়ের এই অবস্থার জন্য আজ তুমিই দায়ী, মোটেই আমি দায়ী নই। তাছাড়া বর্তমানে আমার বাবা মা আপনাদের ওপর অসন্তোষ, কারণ অবশ্য বলার অপেক্ষা রাখে না। আমার পরিবার যখন আপনার কাছে প্রস্তাব পাঠালো, আপনি বললেন সাদিয়া বিদেশে সেটেল হতে চায়। আমিও যেন একই সিদ্ধান্ত নেই। তবেই আপনি আপনার মেয়েকে আমার সাথে বিয়ে দেবেন। কিন্তু আমি কখনোই বাংলাদেশ ছেড়ে কোথাও যাব না। বাংলাদেশের মানুষদের সেবা দেওয়াই আমার লক্ষ্য। এসব আপনি ভালোভাবে জানতেন। তাহলে এখানে আমার দোষ কোথায়? পুরনো কথা ভুলে যাও বাবা, আমার মেয়েটার জীবন ভিক্ষা দাও। কোনো মানুষ কখনো কারো জীবন ভিক্ষা দিতে পারে না। জীবন মৃত্যু সংক্রান্ত সমস্ত অধিকার শুধুমাত্র আল্লাহর হাতে। আরমান সাহেব আর কথা বাড়ালেন না। সাদমান নিশ্চুপ রবে প্রস্থান নিল। সাদমানের এহেন পরিবর্তনে বেশ বিচলিত তিনি। হসপিটাল কক্ষে প্রবেশ করতে সাদিয়া বলল, বাবা কি বলেছে সে ওই মেয়েকে ছাড়বে না। আমাদের অভিনয় বুঝতে পেরেছে না, তবে মনে হচ্ছে তোমাকে হার মানতে হবে। আমি কখনোই হার মানব না। সাদিয়ার মা সরল সহজ মানুষ, নিজের মধ্যে কোনো প্যাচ রাখেন না। তিনি সাদিয়ার কর্ণে স্বীয় মস্তিষ্ক এগিয়ে নিয়ে বললেন, মা তোমার উচিত বাস্তবতা মেনে নেওয়া, কারণ তুমি ভালো করে জানো সাদমান তোমাকে পছন্দ করে না। যেটুকু পাচ্ছ সেটুকু হলো তোমার কুফরি কালামের জন্য। আমার মনে হয় তোমার সাদমানকে ভুলে যাওয়া উচিত। সাদিয়া মায়ের কথা শুনে দুই হাত কান দিয়ে চেপে ধরল। ললাটে জমেছে অগণিত ভাঁজ। রেশমা বেগম আর কথা বাড়ালেন না। মেয়ের মাথায় হাত বুলিয়ে মেয়েকে শান্ত হতে বললেন। গধূলি লগ্ন বিদায়ের পূর্ব মুহূর্ত। ফিজা ছাদে দাঁড়িয়ে আছে। পক্ষীকুলেরা স্বীয় গন্তব্যে ফিরে যাচ্ছে। গগনে দুটো ঘুড়ি দেখা যাচ্ছে, যেন তারা প্রতিযোগিতায় নেমেছে কে কতটা উপরে উঠতে পারে। শুভ্র মেঘের রং গোধূলির রঙের সাথে ভাব মিলিয়েছে। উত্তরের দিকে এক বিশাল মাঠ, বাচ্চারা সেথায় খেলায় মগ্ন। ফিজা ছাদের এক কোণায় দাঁড়িয়ে পুরো আকাশ উপভোগ করার বৃথা চেষ্টা চালাচ্ছে। এতে তেমন লাভ হচ্ছে না, কারণ তার মন বিষণ্ণ থাকাটাই খুব স্বাভাবিক। সাদমান এখনও বাড়ি ফিরেনি। ফিজা ফোনের স্ক্রিনে তাকাতে লক্ষ্য করলো তার বান্ধবী মিসড কল দিয়েছে। সে কল ব্যাক করলো। অপর পাশ থেকে তার বান্ধবী বলে উঠল, আসসালামু আলাইকুম, কেমন আছিস? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো, তুই? আলহামদুলিল্লাহ, তোর বর তো অনেক বড় লোক, তাই মিসড কল দিলাম। তুই কবেই বা কল দিস? এতদিন পর ফোন দিলাম আর অপমান করা শুরু করলি, তাই তো? অপমান কই করলাম, সত্যি তো বললাম। আচ্ছা যাই হোক, সাদমান সানিম তোর বর, এটা যেন আমার বিশ্বাসই হচ্ছে না। কত মেয়ে ওনার জন্য পাগল জানিস? তুই খুব লাকি। ফিজা মলিন স্বরে বলল, আসলেই খুব লাকি আমি। এভাবে কথা বলছিস কেন? কিছু কি হয়েছে? না, কি হবে? তোর বর কোথায়? জানি না। আজীব, বর কোথায় সেটাও জানিস না? আর আমার বর তো আমাকে না বলে কোথাও বেরই হয় না। সবাই তো আর তোর মতো ভাগ্য নিয়ে জন্মায়নি, তাই না? অপর পাশে থাকা রিফা এবার আর তার চাঞ্চল্য ধরে রাখলো না। রিফা খুব হাসি খুশি একজন মেয়ে। অন্যকে হাসানোই যেন তার অন্যতম বৈশিষ্ট্য। রিফা স্থির গলায় বলল, সবসময় আমাকে তোর কষ্টগুলো শেয়ার করতে, এতে নাকি তোর হৃদয়ের ভারী বোঝা নেমে যায়। সত্যি করে বলতো কি হয়েছে তোর? ফিজা তার চোখের পানি আটকে রাখতে পারল না। অবিলম্বে দু চোখে পানি ভর্তি হলো। এবার সেগুলো এক ফোঁটা দু ফোঁটা করে গাল বেয়ে গড়িয়ে পড়ল। রিফা বলল, থাক, বলতে হবে না। বুঝতে পেরেছি তোদের সম্পর্ক ভালো না। যেভাবে তোদের বিয়ে হয়েছে স্বাভাবিকভাবেই সাদমানের এ সম্পর্ক মেনে নিতে সময় লাগবে। তবে তুই চুপ করে বসে থাকিস না। যে কাজগুলো সাদমানকে আকর্ষিত করে সেই কাজগুলো বেশি বেশি করবি। বুঝতে পেরেছিস? ফিজা নিরুত্তর। আল্লাহ তার পছন্দনীয় বান্দাকে বারবার পরীক্ষায় ফেলেন। মনে করো এটাও একটা পরীক্ষা তোর জন্য। তুই ধীরে ধীরে সাদমানের মন জয় করার চেষ্টা কর, দেখবি একসময় সব ঠিক হয়ে যাবে। আল্লাহ কি আমাকে ভালোবাসেন রিফা? এটা কেমন প্রশ্ন? তিনি অবশ্যই তোকে অনেক ভালোবাসেন। তোর পরিস্থিতি চিন্তা কর। এত বিপদের পরেও তুই আল্লাহ বিমুখ হোসনি, এটাই তো প্রমাণ করে তার ভালোবাসার ব্যাপারে।
আমাদের নবীদেরও বিপদ ছিল, তার মানে কি আল্লাহ তাদের ভালোবাসতেন না? তিনি তাদের বেশি ভালোবাসতেন, তাই পরীক্ষাও বেশি নিয়েছেন। অথচ তারা ছিল নিষ্পাপ। এটা দুনিয়া, এখানে পরীক্ষার মধ্যে থাকতে হবে। একটা শেষ হবে, আরও একটার জন্য প্রস্তুতি নিতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন? মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি বললেই তাদের ছেড়ে দেওয়া হবে আর তাদের পরীক্ষা করা হবে না? আল কুরআন। তুই তো আমার থেকেও বেশি ব্রিলিয়ান্ট এবং বুদ্ধিমতী, তাহলে এসব কি আবল তাবল বলছিস? আমি খুব ক্লান্ত, তাই মাথা কাজ করছে না আমার। তোর মা এসব জানে না? মায়ের সাথে ভালোভাবে কথা বলেন, তাই আমি আর মাকে কিছু জানাইনি। সাদমান বিবেক সম্পন্ন পুরুষ, আশা করছি খারাপ কোনো কাজ সে করবে না। তুই শুধু চেষ্টা চালিয়ে যা। দোয়া করিস। তোর বিয়েতে আসার চেষ্টা করেছিলাম, কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ পড়ে গিয়েছিল, তাই আসতে পারিনি। ফিজার দৃষ্টি নিচের দিকে। সাদমানের গাড়ি বাড়ির আঙিনায় প্রবেশ করছে। 4 জন কর্মচারী ব্যতীত বাসায় কেউ নেই। রেহানা এবং সাকিব সাহেব দরকারি কাজে এক আত্মীয়ের বাড়িতে গিয়েছেন। রিফা ফিজার কোনো সারা শব্দ না পেয়ে ফিজার নাম ধরে ডাক দিল। এবার ফিজা বলল, উনি এসেছেন, পরে কথা বলবো, এখন রাখি। আচ্ছা। রিফা ফোন কেটে দিল। ফিজা সাদমানকে দেখে আটকে উঠল। কপালে হাতে ব্যান্ডেজ করা। ফিজা এক দৌড়ে নিচে চলে গেল। সাদমান ক্লান্ত শরীর নিয়ে ড্রয়িং রুমে গিয়ে বসেছে। বাঁ পাশে বিশাল অ্যাকোয়ারিয়াম। উন্নত মানের সামুদ্রিক মৎস্যরা মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছে। 2টো গোল্ডেন ফিশ গ্লাসের সামনে এসে সাদমানকে দেখছে। সাদমান মুচকে আসলো। একা একাই বলল, সামান্য অ্যাক্সিডেন্ট হয়েছে রে, তাই আসার সময় ব্যান্ডেজ করে এসেছি। সাদমানের ডান পার্শ্ব থেকে আওয়াজ আসলো। কিভাবে হলো এসব? কণ্ঠটি পরিচিত নয়, না হওয়াই স্বাভাবিক, কারণ দুজন মিলে মনে রাখার মতো কোনো আলাপ এখনও করেনি। সাদমান ঘুরে তাকালো। ফিজা নিষ্প্রভ অবয়বে সাদমানের দিকে তাকিয়ে থাকলো। সাদমান শান্ত স্বরে বলল, অন্যমনস্ক হয়ে গাড়ি চালাচ্ছিলাম। দোয়া পরে উঠেছিলেন? সাদমান আঙুল দিয়ে মাথা চুলকাতে চুলকাতে বলল, না বোধ হয়। আম্মু আব্বু কোথায়? বাসায় নেই, ফুপুতের বাড়িতে গিয়েছেন। কেন গিয়েছে কিছু জানেন আপনি? না। উপরে আসুন, শরবত বানিয়ে দিচ্ছি। সাদমান বাধ্য ছেলের মতো ফিজাকে অনুসরণ করে উপরে চলে আসলো। ফিজা বেডরুমের দিকে ইশারা করতেই সাদমান বলল, যাচ্ছি। সে প্রথমত গাছটার কাপড় পরিবর্তন করলো। সারাদিন বেশ ধকল গিয়েছে, ব্যান্ডেজের কারণে গোসল করতে পারবে না। পূর্ণ দাপটে এসি ছেড়ে দিল। ফিজা লেবুর ঠান্ডা শরবত বানিয়ে এনেছে। কাঁচের গ্লাসের গায়ে জলবিন্দু ফুটে উঠেছে। গ্লাসের দিকে তাকিয়ে সাদমানের তেষ্টা দ্বিগুণ হয়ে গেল। সে 3 শ্বাসে পুরো গ্লাসের পানি খাওয়া শেষ করে বলল, আরও 1 গ্লাস হবে? জি। দ্বিতীয় গ্লাস শেষ করতে সাদমান তার ক্লান্ত শরীর বিছানায় ছেড়ে দিল। ফিজা বিনীত কণ্ঠে বলল, মাগরিবের আজান হবে, নামাজ পড়ে বিশ্রাম নিলে কেমন হয়? সাদমান কিছুক্ষণ ফিজার দিকে তাকিয়ে থাকলো। ফিজা লজ্জাবতী ফুলের ন্যায় নিভু নিভু হয়ে যাচ্ছে। এক হাত দিয়ে বারবার চুলগুলো কানের পিছনে গুজে দিচ্ছে। সাদমান বসতে বসতে বলল, আপনার চুল তো কানের ওপাশে আছে। ফিজা কান থেকে হাত সরিয়ে নিল। সাদমান পুনশ্চ বলল, আপনি ঠিক বলেছেন, নামাজ পড়ে বিশ্রাম নিলে ভালো হবে। আপনি খেয়েছেন দুপুরে? হ্যাঁ, বিকেলেও নাস্তা করেছি। দুজনের কথার মাঝখানে আজান পড়ে গেল। উভয় নামাজের জন্য প্রস্তুত হলো। নামাজ শেষ করে সাদমান ঘুমের রাজ্যে পাড়ি জমালো। ঘণ্টাখানেক পর সাদমান স্বীয় শরীরে উষ্ণতা অনুভব করলো। সে নিভু নিভু করে চোখ মেলতেই দেখল ফিজা ভেজা গামছা দিয়ে তার শরীর মুছে দিচ্ছে। ফিজা সাদমানের সহসা জাগ্রত হওয়ার অপ্রস্তুত হয়ে বলল, আপনি তো গোসল করতে চেয়েছিলেন, কিন্তু ব্যান্ডেজের কারণে করতে পারেননি, তাই। এটুকু বলতে সাদমান অস্ফুট স্বরে বলে পুনশ্চ চোখ বুঝে ফেলল। সাদিয়া বাড়িতে ফিরে এসেছে। আপাতত তার কাজ হচ্ছে ফিজার ঠিকানা খুঁজে বের করা। সে মনোযোগের সহিত কাজটি করতে থাকলো। আসছে। এই মেয়ে খুব সাধারণ পরিবারের, বাবা নেই, ডাক্তারি পড়ালেখা শেষের পথে। এমন একটা মেয়েকে সাদমান কিভাবে পারলো বিয়ে করতে বুঝলাম না। তবে মেয়েটা খুব ব্রিলিয়ান্ট এবং সুন্দরী। অনেক আগে আমার ছোট বোনের কাছ থেকে শুনেছিলাম। মেয়েটা পড়ালেখার পাশাপাশি লেখালেখিও করে। অলরেডি তার লেখা 5টা উপন্যাস বাজারে এসেছে। বেশ ব্যবসা সফলও নাকি হয়েছে। আর্টের হাতও বেশ দক্ষ। তার করা একটি পেইন্ট ধানমন্ডির এক স্বনামধন্য রেস্তোরাঁতে রয়েছে, তারাই নাকি কিনে নিয়েছে। তোর এসব একটু বাড়িয়ে শুনেছিস হয়তো তুই। এই মেয়ে গরিব পরিবার থেকে উঠে এসে এত কিছু কিভাবে করবে? তাছাড়া ফিজা হোসেন নামে আজ অবধি কোনো রাইটারের নাম আমি শুনিনি। আমারও একই কথা, কি জানি হয়তো বাড়িয়ে বলেছে। যাই হোক, তুই না হসপিটালে ছিলি? হ্যাঁ, এখন সুস্থ কিছুটা, তাই আগেই তোকে ফোন দিয়েছি। তোরা তো একই মহল্লায় থাকিস। তবে আমার মনে হয় সাদমান পরিস্থিতির শিকার হয়ে মেয়েটাকে বিয়ে করেছে, কারণ এর থেকেও 1000 গুণ ভালো পরিবারের মেয়েরা সাদমানের ব্যাপারে আগ্রহী। সে কেনই বা এমন একটা মেয়েকে বিয়ে করতে যাবে বল? দোয়া করিস যেন সাদমান মেয়েটাকে তালাক দিয়ে দেয়। এসব বলিস না, বিয়ে হয়ে গিয়েছে যেহেতু সংসার করুক। তাছাড়া মেয়েটা তো খারাপ না, তাই না? আমার কথা একবারও ভাবিস না তুই? আমি যে কতটা কষ্ট পাচ্ছি আল্লাহ তাআলা ভালো জানেন। আমি তোকে বুঝতে পারছি, কিন্তু কি করবি বল? সাদমান তোর ভাগ্যে নেই, হয়তোবা তাই আসেনি। আসবে, ওই মেয়ের হাত ছেড়ে দিয়ে আমার কাছেই আসবে, দেখে নিস।
যেভাবে আমি সাদমানকে আমার প্রতি মুগ্ধ করেছি ঠিক একই পদ্ধতিতে তাদের ডিভোর্স করিয়ে ছাড়বো। তোর কথা কিছুই বুঝতে পারছি না আমি। থাক, বাদ দে। রবির সাথে কথা হয় তোর? না। আচ্ছা রাখি, পরে কথা বলবো আবার। ঠিক আছে। সাদিয়া ফোন রেখে দিল। সময় নিরূপক যন্ত্রে ঘন্টার কাঁটা 12 নামক সংখ্যায়। শহর এখনও জেগে আছে। সড়কগুলো গাড়িতে পরিপূর্ণ। কংক্রিটের বিল্ডিংয়ের জানালাগুলো বৈদ্যুতিক আলোর জানান দিচ্ছে। অর্থাৎ ঘুমের রাজ্যে পাড়ি দেয়নি কেউ এখনো। সাদিয়া স্বীয় কক্ষে বসে এসব অবলোকন করছে। চক্ষু অশ্রুসিক্ত, হৃদয়ে হার না মানার অদম্য প্রতিজ্ঞা। যে করে হোক সাদমানের জীবন থেকে ফিজাকে দূর করেই ছাড়বে সে। এজন্য বর্তমানে তার রুবির সাহায্য দরকার। সাদিয়া রুবিকে ফোন করলো, কিন্তু ফোন বন্ধ। সে একরাশ বিরক্তি নিয়ে ফোন নিচে ফেলে দিল। এদিকে রেহানা বেগম বাড়ি ফিরে এসেছেন। প্রথমেই তিনি ছেলের রুমে উঁকি দিলেন। সাদমান ঘুমাচ্ছে। ফিজা পাশে বসে ডায়েরি লিখছে। রেহানা বেগমের উপস্থিতি পেয়ে ফিজা দাঁড়িয়ে গেল। বিকেল থেকে নিয়ে এ পর্যন্ত হওয়া সমস্ত ঘটনা খুলে বলল। রেহানা বেগম উদ্বিগ্ন হয়ে ছেলের পাশে বসলেন। একটাই সন্তান তাদের। সাদমানের মাথায় হাত বুলালেন। সাদমানের ঘুম ভাঙল না। তিনি ছেলের নাম ধরে ডাকলেন। এবার সাদমান চোখ মেলে তাকালো। রেহানা বেগম শঙ্কিত স্বরে বললেন, কিভাবে এসব হলো? সাদমান ভাঙা ভাঙা গলায় বলল, খুব ঘুম পাচ্ছে মা, আপাতত ঘুমাতে চাই, অল্প কিছু খেয়ে নাও। ঘুমন্ত সাদমান নিশ্চুপ। ফিজা তোমাকে খাইয়ে দিক? এবারও সাদমান কিছু বলল না। ভারী শ্বাস প্রশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। অর্থাৎ সে ঘুমের রাজ্যে চলে গিয়েছে। ফিজা পাশে দাঁড়িয়ে বলল, আম্মা আমি কি খাবার নিয়ে আসবো? থাক, আনতে হবে না। তার ঘুম খুব ভারী, রাতে খেয়াল রেখো। ঘুম ভাঙলে খাইয়ে দিও। জি। এখন আসো, আমাদের সাথে কিছু খেয়ে নাও। ক্ষুধা নেই? সামান্য খাও। একদমই খেতে ইচ্ছে করছে না আম্মা। ঠিক আছে, তাহলে আলো বন্ধ করে ঘুমিয়ে পড়ো। ফিজা শান্ত মেয়ের মতো একদিকে মাথা নাড়ল। রেহানা বেগম চলে গেলেন। সাকিব সাহেব বেশ ক্লান্ত, তাই আজ ফ্রেশ হয়েই দ্রুত শয়নকক্ষে চলে গিয়েছেন। ফিজা একটি বালিশ হাতে নিয়ে রুমের বাঁ পাশে থাকা সোফায় শুয়ে পড়ল। চোখে ঘুম নেই, বাগানে শীতল বাতাস বইছে। জানালা খুলে দিলে খারাপ হবে না। ফিজা তাই করল। শো শো করে ঘরে বাতাস ঢুকছে। ক্ষীণ মেঘের আড়াল থেকে চাঁদ বেরিয়ে এসেছে। ঘর এখন চাঁদের মিহি আলোয় পরিপূর্ণ। ফিজা ঘাড় ঘুরিয়ে সাদমানের দিকে তাকালো। মানুষটা পূর্ণ ঘুমে রয়েছে। ফিজা পাশে গিয়ে বসলো। চাঁদের আলোয় স্বামীর মুখচ্ছবি দেখতে মন্দ লাগছে না। একটা কবিতা লিখে ফেললে কেমন হয়? আমি চাঁদের মিষ্টি আলোয় তোমাকে দেখেছি, অথচ তুমি ঘুমে বিভোর। আমি তোমার এলোমেলো চুলগুলো গুছিয়ে দিচ্ছি, অথচ তুমি সংজ্ঞাহীন। ফিজা 4 লাইন বিড়বিড় করে থেমে গেল। ধ্যাত, কাকে নিয়ে কবিতা লিখবো? যে আমাকে ভালোই বাসে না? সমস্যা নেই, ধীরে ধীরে বাসবে। এসব আবল তাবল ভাবতে ভাবতে বলতেই ফিজা উঠে দাঁড়ালো। কিছু একটা মনে হতে আবারও বসে পড়ল। সাদমানের ফোন হাতে নিল। ফোন লক করা, ফিঙ্গারও লক দেওয়া আছে। ফিজা সাদমানের শাহাদাত আঙ্গুলের অগ্রভাগ দিয়ে লক খুলে নিল। প্রথমে তার ফেসবুকে প্রবেশ করলো। সাদমান সকলকে তার বিয়ের খবর জানিয়ে দিয়েছে। ফিজা মুচকি হাসলো। সে অনুভব করলো এই হাসি হৃদয় থেকে এসেছে। তবে সাদমানের পোস্টে অসংখ্য মেয়েদের কান্নার রিয়েক্ট পড়েছে, যেন তারা বিয়েতে অসন্তোষ। ফিজা ভ্রু কুচকে বলল, সে বিয়ে করেছে, তোদের কি? ফিজা খেয়াল করলো সে এসবে খুব ঈর্ষান্বিত হচ্ছে। অযথায় রাগ লাগছে। ফিজা ফোন রেখে দিল। এবার আর উঠে গেল না। সাদমানের পাশে শুয়ে পড়ল। চাঁদের আলোয় স্বামীর ঘুমন্ত মুখচ্ছবি পরিস্ফুট হচ্ছে। সে গালের নিচে 2 হাত রেখে অভিনিবেশের সহিত সাদমানের দিকে তাকিয়ে থাকলো। এরপর ধীরে ধীরে ঘুমের রাজ্যে প্রবেশ করলো। এতক্ষণে হয়তো সাদমানের বিয়ের খবর মিডিয়াতে প্রচার প্রসার হয়ে গেছে। ধীরে ধীরে শুভাকাঙ্ক্ষীদের তার স্ত্রীর ব্যাপারে কৌতূহল জাগবে। মেয়ে ভক্তদের সংখ্যা কমবে। কয়েকদিন এ বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়া গরম থাকবে। ঘড়িতে সময় তখন 2টা। সহসা সাদমানের ঘুম ভেঙে গেল। সে চোখ মেলে ফিজাকে দেখতে পেল। ফিজা বিড়ালের বাচ্চার মতো ছোট্ট হয়ে ঘুমাচ্ছে। ব্যাপারটা সাদমানের কাছে ভালো লাগলো। সে তার গায়ে থাকা কাঁথা ফিজার গায়ে দিয়ে দিল। বেশ শীত লাগছে তার। গ্রীষ্মকালে শীত, ব্যাপারটা অদ্ভুত। সাদমান উঠে গিয়ে এসি বন্ধ করে দিল। ওয়াশরুমের দিকে পা বাড়াতেই মাথা ঘুরিয়ে পড়ে গেল। ফিজার ঘুম গাঢ় নয়। সামান্য আওয়াজেও তার ঘুম ভেঙে যায়। ফিজা উঠে বসলো। আলো জ্বালাতেই দেখলো সাদমান নিচে পড়ে আছে। ফিজা সেদিকে এগিয়ে গেল। আপনি ঠিক আছেন? ওয়াশরুমে যেতে চাই। আমার কাঁধে হাত রাখুন, আমি আপনাকে সাহায্য করছি। সাদমান কাঁধে হাত রাখতে ফিজা বলল, আপনার গায়ে অনেক জ্বর। বিকেলেও তো স্বাভাবিক ছিলেন। সাদমান ফিজার কাঁধে ভর দিয়ে সম্মুখে আগাতে আগাতে বলল, এই নতুন কিছু না। 2 দিন পরপরই আমার জ্বর আসে। অনেক ডাক্তার দেখিয়েছে, কিন্তু তারা কোনো রোগ চিহ্নিত করতে পারেনি। আমি এসবে এখন অভ্যস্ত হয়ে গিয়েছি। আমি ওয়াশরুমের সামনে দাঁড়াচ্ছি, আপনি ভিতরে প্রবেশ করুন। সাদমান মৃদু আওয়াজে হুঁ বলে ভিতরে চলে গেল। ফিজা ভেবে পাচ্ছে না এই সময় রেহানা বেগমকে জাগানো উচিত হবে। ঘণ্টাখানেক আগে তারা ঘুমিয়েছে। এসব ভাবতে ভাবতে সাদমান বেরিয়ে আসলো। ফিজা তাকে বেডে শুয়ে কিচেনে চলে গেল। সামান্য খাবার নিয়ে আসলো। সাদমান মৃদু গলায় বলল, এখন একটুও খেতে পারবো না, চেষ্টা করলেই পারবেন। আপনাকে কোনো পরিশ্রম করতে হবে না, আমি খাইয়ে দিব। আপনি শুধু 2 দাঁত দিয়ে চর্বণ করবেন।
সাদমান জ্বরের তীব্রতা নিয়েও মুচকি হাসল, কাঁপা স্বরে বলল, আপনি কথায় কথায় কঠিন সাহিত্য বলেন। আপনি লেখক মানুষ নাকি? কি জানি। হাঁ করুন। 3 চামচ খেয়েই সাদমান আর খেতে পারল না। ফিজাও আর জোর করল না। ফিজা খাবারের প্লেট রেখে বলল, আপনি এ পাশে আসুন। কেন? মাথায় পানি দিয়ে দিব। এত রাতে এসব করার কোনো দরকার নেই, আপনি ঘুমান, আমি পানি নিয়ে আসছি। সাদমান ফিজার প্রস্থানের দিকে অপলক তাকিয়ে রইল। মা ঠিকই বলেছেন, মেয়েটা আসলেই খুব ভালো। ফিজা হাতে পানির বালতি নিয়ে চলে আসলো। সাদমান চোখ বন্ধ করে ফেলল। মেয়েটাকে এখন অস্বস্তিতে ফেলা ঠিক হবে না। তবে মেয়েটার লাজুক অবয়ব ভয়ানক সুন্দর। বারবার তাতে হারিয়ে গেলেও বিরাট ভুল কিছু হবে না। ফিজা শান্ত মেয়ের মতো পানি ঢালছে। দুজনেই নীরব। সাদমান নীরবতা ভেঙে বলল, আপনি খুব ভালো। আমি মাসখানেক আগে প্রজাপতি নামের একজন লেখিকার একটি উপন্যাস পড়েছিলাম। বইটির নাম ছিল নীলকান্ত। গল্পের নায়িকাটিও সেম আপনার মতো সুন্দর মনের একটি মেয়ে ছিল। আপনি বইটি পড়েন? তেমন একটা না। ওই মেয়েটার বই পড়েছিলাম, আমার বন্ধু উপহার দিয়েছিল। বাসায় থাকতে থাকতে বোর হচ্ছিলাম, তাই পড়েছিলাম আর কি। তাহলে তো বলতে হয় প্রজাপতি নামের লেখিকা খুব ভাগ্যবতী। কেন? আপনার মতো একজন অমনোযোগী পাঠক তার বই পড়েছে। তবে তিনি খুব সুন্দর লেখেন। তিনি কি তার বইয়ে এটা লিখেননি, স্ত্রীর সামনে অন্য মেয়ের প্রশংসা করতে নেই? ফিজা এটুকু বলেই হাত দিয়ে মুখ চেপে ধরল, যেন মুখ ফসকে এসে এমন কথা বলে ফেলেছে। সাদমান আর কথা বাড়ালো না, ঠোঁটের কোণে টেনে দিল মুচকির হাসির রেখা। দুজনেই একদম নীরব। বাগানে থাকা গাছগুলোর বাতাসে সুমধুর ধ্বনি ভেসে আসছে। তবে আপাতত তাদের নীরবতার ভাষা ভিন্ন, যা দুজনকেই আকর্ষিত করছে। হৃৎপিণ্ড কম্পিত হচ্ছে, যেন এটা নতুন প্রেমের পূর্বাভাস। সাকিব সাহেব বাগানে বসে আছেন। সম্মুখে সাদা রঙের টি টেবিল, 4টি চেয়ার টেবিল ঘিরে দাঁড়িয়ে আছে। টেবিলের ওপর একটি আইফোন ছাড়া আর কিছুই নেই। ফিজা চায়ের কাপ নিয়ে এসেছে। সাকিব সাহেব পত্রিকা পড়ছেন। মাঝে মাঝেই তিনি বাগানে পত্রিকা নিয়ে বসেন। পৃথ্বীতে তখন সকালে রোদ্দুর বিরাজমান থাকে। সহসা শীতল বাতাস শরীরে দোলা দিয়ে যায়। তিনি বিষয়গুলো বেশ উপভোগ করেন। ফিজা চায়ের কাপ রেখে সাকিব সাহেবের পাশে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। সাকিব সাহেব মাথা উঠিয়ে বললেন, কিছু বলবে? আপনার কি আর কিছু লাগবে? না মা, লাগলে ডেকে নিব তোমাকে। জি। সাদমান খেয়েছে? ফজরের নামাজ পড়ে সামান্য নাস্তা করেছিল। এখন কি করছে? ঘুমাচ্ছে। কি করি বলো তো? কোনো ডাক্তারই তো তার রোগ চিহ্নিত করতে পারছে না। তুমি তো একজন হাফেজা, তাই না? জি। তুমি কোরআন থেকে ঝাড়ফুঁক করে দেখো তো কোনো উন্নতি হয় কিনা। করেছি বাবা, উনি বললেন এখন কিছুটা ভালো লাগছে। নিয়মিত করে দেখো। জি। সাকিব সাহেব পুনশ্চ পত্রিকার পাতায় মনোযোগ দিলেন। এক হাতে চায়ের কাপ রয়েছে, কাপ থেকে গরম ধোঁয়া উঠছে। খুব সচেতনভাবে তিনি চুমুক দিচ্ছেন। ফিজা এতক্ষণে রেহানা বেগমের কাছে চলে এসেছে। রেহানা বেগম ছেলের চিন্তায় একদম নীরব হয়ে গেছেন। ফিজা অভয় গলায় বলল, আম্মা চিন্তিত হবেন না, নিশ্চয়ই আল্লাহ একটা সমাধানের পথ বের করে দিবেন। রেহানা বেগম ম্লান মুখে ঈষৎ মাথা ঝাঁকালেন, যেন তিনি এখন কোনো সান্ত্বনা বাণী শুনতে প্রস্তুত নন। ফিজা স্বীয় কক্ষে ফিরে আসলো। সাদমান ঘুমাচ্ছে। ফিজা স্বামীর পাশে গিয়ে বসলো। কিছুক্ষণ অনিমিষে মানুষটার দিকে তাকিয়ে থাকলো। সরু নাক তার মুখের সৌন্দর্য দ্বিগুণ করে দিয়েছে। প্রথম দিনের মতো আজও স্বীয় আঙুলগুলো সাদমানের চুল স্পর্শ করলো। এবার আর তা সরে আসলো না। মাথার অগ্রভাগে এবং মধ্যভাগে ঘূর্ণ হতে থাকলো। ফিজার কাছে এই মুহূর্তখানি খুবই ভালো লাগছে। আচানক সাদমানের ফোনে টুং করে শব্দ হলো। বুঝে যাচ্ছে মেসেজ এসেছে। ফিজা স্ক্রিনের দিকে তাকালো। সাদিয়া মেসেজ করেছে, আমি ভালো নেই সাদমান, তুমি যতদিন ওই মেয়েটার সাথে থাকবে ততদিন আমি ভালো থাকতে পারবো না। ফিজা ভ্রু কুঞ্চিত করে ফোন হাতে নিল। মস্তিষ্কে ভিড় হতে থাকলো উদ্ভট উদ্ভট চিন্তা। আসলে কি সাদমান মেয়েটাকে ভালোবাসে? যদি সত্যিই তাকে ভালোবেসে থাকে, তবে আমার কি তার সাথে থাকা ঠিক হবে? মেয়েটা দেখতে কি খুব সুন্দরী? এসব ভাবতে ভাবতেই সহসা সাদমান চোখ মেলে তাকালো। ফিজা ফোন রেখে দিল। কিছু খাবেন? সাদমান মুখ চেপে ধরে উঠে বসলো। ফিজা বিচলিত স্বরে বলল, আমি বড় বাটি নিয়ে আসছি, মুখ চেপে ধরে রাখুন। ফিজা দাঁড়াতেই সাদমান উবু হয়ে মেঝেতে বমি করে দিল। ফিজা আর প্রস্থান নিল না। সে সাদমানের পিঠে হাত বুলাতে থাকলো। কণ্ঠে রয়েছে অস্থিরতার স্বর। ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। বেশি খারাপ লাগছে আপনার? ইত্যাদি ইত্যাদি। এরপর উঁচু আওয়াজে আম্মা বলে ডাক দিল। রেহানা বেগমের সাথে দুজন গৃহপরিচারিকা ঘরে প্রবেশ করলো। ফিজা অবাক নয়নে রেহানা বেগমকে নিচের দিকে ইশারা করলো। সাদমান রক্ত বমি করেছে। রেহানা বেগম বিচলিত কণ্ঠে বললেন, তুমি ঠিক আছো বাবা? সাদমান কুলি করে পুনশ্চ শুয়ে পড়ল। গৃহপরিচারিকারা রুম পরিষ্কার করে বের হয়ে গেলেন। সাকিব সাহেব এতক্ষণে উপরে চলে এসেছেন।
গাড়ি বের করতে বলো, ওকে হসপিটালে নিয়ে যাব। রেহানা বেগম বললেন, আর না, অনেক ডাক্তার দেখিয়েছি, বিদেশেও চিকিৎসা করেছি, কেউ কোনো রোগ ধরতে পারেনি, তাই ডাক্তারদের ওপর আমি আর ভরসা করতে পারছি না। আমার মনে হচ্ছে এটা সাদিয়াদের কাজ। উপস্থিত দুজনেই বিস্ময় নয়নে কিছুক্ষণ রেহানা বেগমের দিকে তাকিয়ে থাকলো। সাকিব সাহেব বললেন, আমি যতদূর জানি সাদিয়ার সাথে সাদমানের তেমন কোনো সম্পর্ক ছিল না। সে কি করবে? অনেক কিছু আছে যা আমি আপনাদের বলিনি এখনো। সাদিয়া নিয়মিত কালো জাদুর চর্চা করে। যাই হোক, এখন এসব নিয়ে ভাবার সময় না, সমাধান খুঁজে বের করুন। ফিজা বলল, আম্মা, আমার একজন শিক্ষিকা রয়েছেন, তার স্বামী খুব বড় একজন রাক্কি, তিনি কোরআন শরীফ থেকে রুকাইয়া করেন। আমি কি তাকে ফোন দিব? হ্যাঁ দাও, এখনই দাও। ফিজা সাদমানের ফোন থেকে তার শিক্ষিকাকে ফোন দিল। সাদিয়ার মেসেজ এখনো স্ক্রিনে ভাসছে। ফিজা শান্ত মেয়ের মতো সাদিয়ার মেসেজ ডিলিট করে তার নাম্বার ব্লক লিস্টে ফেলে দিল। সাদিয়া রুবির সাথে বসে আছে। দুজনেই কক্ষের আলো বন্ধ করে রেখেছে। রুবি অস্ফুট আওয়াজে বলল, ফিজা মেয়েটা হয়তো অনেক আমলের মধ্যে থাকে, কারণ আমি শত চেষ্টা করেও তার উপর কালো জাদু করতে পারছি না। সাদিয়া কঠিন গলায় বলল, তুই বারবার চেষ্টা কর, এভাবে কতদিন সাদমানকে চালিয়ে নিবি? একদিন ঠিকই সে সত্যটা জেনে যাবে, তখন কি করবি? পরেরটা পরে দেখা যাবে, এখন যেটা বলছি সেটা কর। বারবার এমন করতে থাকলে সাদমান শারীরিকভাবে অসুস্থ হয়ে যাবে, এমনও তো হতে পারে মারা যাবে। তাছাড়া নিউজ দেখলাম সাদমান বেশ অসুস্থ, তার অ্যাসিস্ট্যান্টের কাজই এটা, সামান্য অসুস্থ হলেই ফেসবুকে প্রচার করে দেয়। আমি আরেকবার শুধু চেষ্টা করব, এরপরেও যদি ফিজাকে কাবু না করতে পারি তাহলে এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলবি, কেমন? ঠিক আছে, তখন অন্য উপায়ে ফিজাকে সরাবো। তুই জীবনেও ভালো হবি না, তোর বান্ধবী আমি ভালো হই কি করে? রুবি তার কাজে মনোযোগী হলো, তবে তার চেহারায় ফুটে উঠেছে একরাশ বিরক্তি, অর্থাৎ সে তার কাজে সফল হয়েছে বলে মনে হচ্ছে না। আসরের আজান হয়েছে, বাড়ির সকলে নামাজ পড়ে নিয়েছে। ফিজা সাদমানের পাশে বসে কোরআন তেলাওয়াত করছে। রাকির বলে যাওয়া সবগুলো সূরা পড়া শেষ। ছোট্ট একটি বোতলে পানি রয়েছে, সে পানিতে ফুঁক দিল, এরপর সাদমানের পুরো শরীরে ফুঁক দিল। নিজেকে ঘোরাতেই সাদমান বলল, আপনার তেলাওয়াত খুব সুন্দর, আমাকে শেখাবেন আপনি? ফিজা উৎফুল্ল অবয়বে বলল, অবশেষে চোখ খুলেছেন আপনি, আলহামদুলিল্লাহ। আমি তো ঘুমাচ্ছিলাম, তবে মনে হলো স্বপ্নের মধ্যে একজন পরী এসেছে আমার কাছে এবং আমাকে কোরআন তেলাওয়াত করে শোনালো। চোখ মেলেই আপনাকে দেখলাম। ফিজা মুচকি হেসে বলল, দুপুরের দিকে কি হয়েছে কিছুই মনে নেই আপনার? না তো, কেন, কি হয়েছে? একজন রাকি এসেছিলেন আমাদের বাসায়, এরপর তিনি আপনাকে ঝাড়ফুঁক করলেন। আপনার বালিশের ভেতর একটা তাবিজ খুঁজে পেয়েছেন। তাবিজ এখানে কিভাবে আসবে? সবারই একই প্রশ্ন। তাবিজ কোথায় এখন? নষ্ট করে ফেলেছি। এই বাসায় আরও দুটো তাবিজ আছে, যেগুলোর মাধ্যমে আপনাকে কেউ কালো জাদু করেছে। ওই তাবিজ খুঁজে বের করতে হবে। আমার জানা মতে আমার কোনো সূত্র নেই, কে এসব করবে? কাউকে সন্দেহ হয় না? ফিজা ধীর গলায় বলল, ওহ। সাদমান উঠে বসলো। ফিজা সেলফে কোরআন শরীফ রাখতে রাখতে বলল, আমার সাথে আসুন। কোথায়? ওয়াশরুমে। আগে ফ্রেশ হবেন, এরপর খেতে হবে। আমার খুব বাগানে যেতে ইচ্ছে করছে। ঠিক আছে, খাবারের পর নিয়ে যাব। সাদমান খাবার শেষ করে বসে বসে নামাজ পড়ল। এরপর ফিজার কাঁধে ভর দিয়ে বাগানে চলে আসলো। একটি চেয়ারে বসেছে সে, সামনে রয়েছে অনেক রকম ফুল গাছ। ফিজা ধীর গতিতে সেদিকে এগিয়ে গেল। পৃথিবীতে বাতাস বইছে। সাদমান লক্ষ্য করলো ফিজা আজও শাড়ি পরেছে। শাড়িতে অপরূপ লাগে মেয়েটাকে। সে অপলক নয়নে ফিজার দিকে তাকিয়ে থাকলো। ফিজা লাল গোলাপ ফুলের দিকে উবু হয়ে ঘ্রাণ নিচ্ছে। সাদমান নরম স্বরে বলল, বড় ফুলটি বেশি সুন্দর, আমিও কি তার ঘ্রাণ নিতে পারি? ফিজা হাতে থাকা ফুলটির দিকে ইশারা করে বলল, এই ফুলটির কথা বলছেন? না, এই ফুলটিকে যে ধরে আছে তার কথা বলছি। সাথে সাথেই ফিজার অবয়বে পরিস্ফুট হলো একরাশ লাজকতা। সে লজ্জাবতী ফুলের মতো নিভু নিভু হয়ে যাচ্ছে। বাঁ হাত দিয়ে বারবার চুলগুলো কানের পাশে নিয়ে যাচ্ছে। সাদমান ফিজার গাঢ় লজ্জা বুঝতে পারল। সে মুচকি এসে দৃষ্টি নত করে নিল। ফিজা সেই স্থান থেকে সরে এসে সাদমানের পিছে এসে দাঁড়ালো। আপাতত দুজনই নীরব। ফিজা নীরবতা ভেঙে বলল, দেখুন, ওইদিকে অনেকগুলো প্রজাপতি। সাদমান ঘুরে তাকালো। আসলে একসাথে অনেকগুলো প্রজাপতি দেখা যাচ্ছে। সাদমান বলল, আপনি কি প্রজাপতি খুব পছন্দ করেন? জি, আমার বাবা যেদিন মারা যান সেদিন একটা প্রজাপতি আমার গায়ে এসে বসেছিল। যতক্ষণ আমি কেঁদেছিলাম ততক্ষণ সে আমার সঙ্গ ছাড়েনি। এরপর মাঝে মাঝে তাকে আমাদের জানালার পাশে দেখতাম। আমি একা একাই তার সাথে কথা বলতাম। কি বলতে? ফিজা বিস্ময় নয়নে সাদমানের দিকে তাকালো। ও সরি, কি বলতেন? তুমি শব্দটি খুব সুন্দর। ঠিক আছে, কি বলতে তুমি? বললাম, তুমি কি আমার বন্ধু হবে? যখন আমার মন খারাপ হবে তখন তুমি আমার মন ভালো করে দিবে, আবার তোমার যখন মন খারাপ হবে আমি তোমার মন ভালো করে দিব। এরপর জানি না আমার কথা বুঝতো কিনা,
কিন্তু সে প্রায় সময়ই আমাদের জানালার পাশে এসে বসে থাকতো। আমি তার পাখায় আদর করে দিতাম। কিভাবে আদর করতে? ফিজা এবারও সাদমানের দিকে তাকালো। সাদমান ঠোঁটের কোণে দুষ্টু হাসির রেখা টেনে রেখেছে। ফিজা মুচকি হেসে প্রসঙ্গ পরিবর্তন করে বলল, তবে সত্য কথা কি জানেন? বলো শুনি। প্রাণীরা পৃথিবীর কুৎসিত মানুষগুলো থেকে হাজার গুণ ভালো। হ্যাঁ, এটা ঠিক বলেছ, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এরপর তোমার বন্ধু কি এখন আর আসে না তোমার কাছে? ওই বাসা চেঞ্জ করার পর থেকে আর দেখতে পাইনি তাকে। তবে সে আমার একটি বড় পরিচয় হয়ে উঠেছে। যেমন? থাক, সময় হলে বলবো। ঠিক আছে। আমি প্রত্যেক সন্ধ্যায় একটি দোয়া পড়ি। প্রতিদিন সকাল সন্ধ্যায় এই দোয়াটি 3 বার পড়লে তার কোনো ধরনের ক্ষতি হবে এমনটি হতে পারে না। এক বর্ণনায় আছে, সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত অতর্কিত কোনো বিপদে সে আক্রান্ত হবে না, আর সন্ধ্যায় পড়লে পরদিন সকাল পর্যন্ত অতর্কিত কোনো বিপদে সে আক্রান্ত হবে না। আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 5090। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। আপনি পড়বেন দোয়াটি? অবশ্যই, আমাকে শিখিয়ে দাও। তাহলে আমার সাথে বলুন। সাদমান মুগ্ধ নয়নে ফিজার দিকে তাকিয়ে থাকলো। ফিজা একটু একটু করে পুরো দোয়া সাদমানকে পড়তে সাহায্য করলো। রেহানা দূর থেকে দুজনকে দেখে বেশ আনন্দিত হলেন। হয়তো বাকি দুটো তাবিজ খুঁজে পেলেই সাদমানের মাথা থেকে সাদিয়ার ভূত পুরোপুরি নেমে যেত। আজকাল বেশ অস্থির লাগে সাদিয়াকে। সবকিছু যেন অগোছালো মনে হয়। বিষণ্ণতায় চারপাশ পরিপূর্ণ। সাদিয়া এবং তার মা বর্তমানে সাদমানদের বাড়িতে এসেছে। সাদিয়ার আসার খবর শুনে সাদমান ঘুমের ঘরে প্রবেশ করেছে। তবে সে পূর্ণ জাগ্রত। ড্রয়িং রুমে সবাই বসে আছে। ফিজা এবং সাদিয়ার দৃষ্টি বরাবর এক হচ্ছে, কিন্তু দুইজনের কেউ কারোর সাথে কথা বলছে না। সাদিয়ার চেহারায় স্পষ্ট বিরক্তির রেশ। সে সাদমানের ঘরে যাওয়ার জন্য উদ্গ্রীব হলো। রেহানা তাকে থামিয়ে দিয়ে বললেন, অনেকক্ষণ পর একটু ঘুমিয়েছে, এখন যেও না। সাদিয়া শান্ত মেয়ের মতো একদিকে মাথা নাড়ালো। রেহানা সব জেনেও প্রমাণের অভাবে কিছুই বলতে পারছে না। তিনি ইশারায় ফিজাকে সাদমানের ঘরে যেতে বললেন। ফিজা উঠে গেল। এ দৃশ্য সাদিয়াকে বেশ বিস্মিত করল। সে বুঝতে পেরেছে রেহানা বেগম ঠান্ডা মস্তিষ্কে তাকে অপমান করেছে। ফিজা কক্ষে প্রবেশ করতে সাদমান উঠে বসল। ফিসফিস করে বলল, ওরা কি গিয়েছে? না, এখনো যায়নি। তাহলে আমি আরেকটু ঘুমাই। হ্যাঁ, অবশ্যই। সাদমান শুয়ে পড়ল। পুনরায় মাথা ঝাঁকিয়ে বলল, ফিজা, প্রথম দিন তোমাকে যা বলেছি তা কি এখনো মনে রেখেছ? না, ভুলে গিয়েছি। আমি হয়তো তোমার জন্য একজন ভুল মানুষ, তাই না? না, সঠিক মানুষ। আসলে সাদিয়া আপনাকে বাধ্য করেছে ভালোবাসার জন্য, আর সেটা তাবিজ করে। সাদমান উঠে বসলো। নিজেকে প্রস্তুত করে বলল, তার মানে তুমি বলতে চাচ্ছ সাদিয়া এসবের সাথে জড়িত? আম্মা এমনটাই মনে করেন। প্রমাণ আছে কোনো? প্রমাণ থাকলে আমাকে দাও, আমি এক্ষুনি জিজ্ঞাসা করব। প্রমাণ নেই, তবে আমি চেষ্টা করব। আপনি শুয়ে পড়ুন, আপনার আওয়াজ শুনতে পেলে এদিকে চলে আসবে আবার। হ্যাঁ, তুমি ঠিক বলেছ। সাদমান শুয়ে পড়ল। ফিজা তার পাশেই বসে আছে। অনেকদিন পর নিজের ফোন থেকে ফেসবুক লগ ইন করলো। একাধিক মেসেজ এসেছে, ঘন ঘন নোটিফিকেশনের আওয়াজ আসছে। সাদমান এক হাত দিয়ে কান চেপে ধরে বলল, তুমি কি সেলিব্রিটি নাকি? এত মেসেজ কে পাঠায় তোমাকে? অনেকদিন পর লগ ইন করেছি তো তাই। ফিজা এক এক করে সবগুলো মেসেজ দেখতে লাগলো। আপু, আপনি কই হারিয়ে গেলেন? এখন লেখা দেন না কেন? আপনার নতুন বই কবে আসবে? ইত্যাদি ইত্যাদি। ফিজা কোনো মেসেজেরই উত্তর দিল না। সার্চ অপশনে যেয়ে সাদমানের পেজ সার্চ করলো। সাদমান আজ একটি পোস্ট করেছে। পোস্টের ক্যাপশন হলো, মনে হচ্ছে এখন স্বর্গে রয়েছে। ফিজা মুচকি হাসলো। ইচ্ছে করলো মন্তব্য করবে, একা একা সেখানে কি করেন, নাকি সাথে কেউ রয়েছে। পরক্ষণে মনে হলো সে তো তার ব্যাপারে সাদমানকে কিছুই জানায়নি। ফিজা সাদমানের দিকে তাকালো। বেচারা চোখ বন্ধ করে আছে, তবে পাপড়ি স্থির নয়, ললাটে ক্ষীণ ভাঁজ। হয়তো কিছু একটা ভাবছে। ফিজা তার চিন্তায় ব্যাঘাত ঘটানোর ইচ্ছা করলো। সে জানালার পর্দা পুরোটা খুলে দিল। সাদমান চোখ খুলেই বলল, আরে তুমি পাগল নাকি? সূর্যের আলো চোখে লাগছে। সাদমান খেয়াল করলো ফিজা হাসছে, অর্থাৎ এমনটা সে ইচ্ছে করেই করেছে। সাদমান প্রথম দিনের মতো অপলক দৃষ্টিতে ফিজার দিকে তাকিয়ে থাকলো। ফিজা বা হাত কানের কাছে নিয়ে আসবে ঠিক এর পূর্ব মুহূর্তে সাদমান বলে উঠল, চুল কানের ওপাশেই আছে। দুজনেই তখন একসাথে হেসে দিল। ফিজা বাহিরে দৃষ্টি দিল। সাদিয়া চলে যাচ্ছে, কিন্তু সাদিয়ার সাথে সাদমানের একজন গৃহ পরিচারিকা গোপন আলাপ করছেন। বিষয়টি ফিজাকে বেশ ভাবালো, তবে সে সেখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারল না। সাদমান বলল, কি দেখছো? ওনারা চলে যাচ্ছেন, সেটাই দেখছিলাম। তাহলে আমি উঠতে পারবো? হ্যাঁ, বাসায় বসে থাকতে থাকতে আমি বোর হয়ে যাচ্ছি। আম্মুর জন্য বাইরে যেতে পারছি না। পুরোপুরি সুস্থ না হওয়া অবধি কোথাও যাবেন না। আদেশ নাকি অনুরোধ? দুটোই। ফিজা খাটের এক পাশে গিয়ে বসে পড়ল। দুজনেই আপাতত নীরব। সাদমান নীরবতা ভেঙে বলল, আজ ফজরের নামাজ পড়ে বাগানে গিয়েছিলাম। হ্যাঁ, দেখেছি তো।
ও দেখেছো তুমি? যাই হোক, টেবিলের ওপর আমার চশমা আছে, এনে দিবে? হ্যাঁ দিচ্ছি। চশমার পাশে কালকে সেই গোলাপ ফুলটি রাখা। ফিজা মুচকি হাসল। চশমা আনার বিষয়টি সাদমানের একটি বাহানা ছিল মাত্র। ফিজা ফুলটি নাকের কাছে এনে ঘ্রাণ নিল, অতঃপর বলল, ফুলটি কার জন্য এনেছেন? সাদমান অন্যমনস্ক হয়ে বলল, কোন ফুল? ফিজা পুনরায় হাসল। আপনি এনেছেন এই ব্যাপারে আমি নিশ্চিত, কিন্তু কার জন্য সেটা জানতে চাচ্ছি। এই ঘরে কি তুমি ছাড়া আর কেউ আছে? আমার তো মনে হয় আছে, আর নয়তো ফুলের মালিক ফুল সরাসরি আমার হাতে দিতেন। সাদমান কিছু বলল না, মুচকি হেসে নিজের ফোনে মনোযোগ দিল। ফিজা বালিশের পাশে চশমা রেখে কিছু একটা বলবে, এমন সময় রেহানা বেগম তাকে ডাক দিলেন। ফিজা চলে গেল। সাদমান অনিমিষে স্ত্রীর প্রস্থানের দিকে তাকিয়ে থাকলো। রেহানা ফিজাকে উদ্দেশ্য করে বলল, বাকি দুটো তাবিজও পেয়েছি। কোথা থেকে? একটা সোফার নিচ থেকে, আরেকটা কিচেন থেকে। এগুলো নিয়ে নষ্ট করে ফেলো, আর আজকে সন্ধ্যার পর ওই রাকিকে আরও একবার আসতে বলো। জি আম্মা। বিকেলে আমরা এক জায়গায় যাব। কোথায়? সাদমানের অসুস্থতার জন্য তোমাদের বিয়ের অনুষ্ঠান করতে পারছি না। আমার একজন শিক্ষিকা আছেন, চলাফেরা করতে পারেন না, তিনি তোমাকে দেখতে চেয়েছেন, তার কাছেই যাব। জি। আপনি কি সাদিয়ার ব্যাপারে কিছু ভেবেছেন? তুমি সাদিয়ার বিষয় সব জানো? জি। ও আচ্ছা। সাদিয়ার মাকে ইশারায় কয়েকটা কড়া কথা বলেছি, অর্থাৎ আমি বুঝিয়েছি এখন যেন সাদিয়া আমার ছেলের থেকে দূরে থাকে। উনি অবশ্য ভালো মানুষ, মেয়ে আর স্বামীর মুখের উপরে কিছু বলতে পারেন না। হ্যাঁ, বুঝতে পেরেছি। আচ্ছা, তুমি এবার যেতে পারো। জি। ফিজা চলে আসলো, সাদমানের পাশে বসলো। সাদমান ফোনের দিকে তাকিয়ে আছে। ফিজা নরম গলায় বলল, বিকেলে আম্মার সাথে বাইরে যাব। কোথায় যাবে? ওনার শিক্ষিকার বাসায়। খুবই ভালো, তাহলে আমাকে একা থাকতে হবে, তাই না? কেন, ভয় পান নাকি? না, ভয় পাবো কেন, এমনি বললাম। আমার গোসল করা দরকার। ঠিক আছে, আমি আপনার কাপড় ওয়াশরুমে রেখে আসছি। ফিজা 2 কদম সামনে এগিয়ে গেল, পুনরায় ঘুরে তাকিয়ে বলল, আপনাকে একটা কথা বলি। হ্যাঁ বলো। আপনি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন? হ্যাঁ, বাসবো না কেন, অবশ্যই বাসি। তাহলে তার আদেশ কেন মানছেন না? কোন আদেশ? ফিজা একটি হাদিস বলল। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোঁফ নিশ্চিহ্ন করতে আর দাড়ি বড় করতে নির্দেশ দিয়েছেন। মুসলিম শরীফে হাদিস নাম্বার 624। সাদমান বলল, তোমার এই বিষয়টা আমার খুব ভালো লাগে, তুমি খুব সুন্দর উপায়ে সৎ কাজের আদেশ দাও। আমি এখন থেকে দাড়ির ব্যাপারে চিন্তা করব। শুনে খুশি হলাম। ফিজা চলে গেল। এবার সাদমান স্ত্রীর প্রস্থানের দিকে তাকিয়ে থাকলো। সাদমান গায়ে থাকা ফতোয়া খুলে ফেলেছে, অর্থাৎ সে গোসলের পূর্বের প্রস্তুতি নিচ্ছে। আমি আপনার কাপড় রেখে দিয়েছি, বাথটাবে পানি ভর্তি করেছি। এসব বলতে বলতে ফিজা ওয়াশরুম থেকে বের হয়ে আসলো। সাদমানকে এই অবস্থায় দেখে সে নিশ্চুপ হয়ে গেল। চোখে মুখে ফুটে উঠল অধিক লাজুকতা। সাদমান ফিজার অস্বস্তি বুঝতে পেরে বিছানায় থাকা তোয়ালে নিয়ে সেও গাত্রে জড়িয়ে নিল। ফিজার ডান পাশে এসে দাঁড়িয়ে বলল, তোমার লাজুক মুখ খুব সুন্দর। ফিজার ঠোঁটের কোণে টেনে দিল নীরব হাসির রেখা। ফিজার ফোনে একটি আননোন নাম্বার থেকে মেসেজ এসেছে। সে ফিজাকে একটি অচেনা জায়গায় দেখা করতে বলেছে। ফিজা মেসেজ সিন করলো, তবে তেমন গুরুত্ব দিল না। রেহানা পেছন থেকে বললেন, তুমি তৈরি? জি আম্মা, চলুন। সাদমান ওপর থেকে মা এবং স্ত্রীকে হাত নাড়িয়ে বিদায় জানালো। ফিজা চলে যাওয়ার পরপরই সাদমান ফিজার ডায়েরি খুঁজতে লাগলো। ঘণ্টাখানেক আগে একটি আননোন নাম্বার থেকে সাদমানের কাছেও মেসেজ এসেছে। সেখানে লেখা ছিল, ফিজা ভালো মেয়ে না, ওর ডায়েরি পড়ুন, তাহলেই তার সম্পর্কে পুরোপুরি জানতে পারবেন। পুরো আলমারি খোঁজা শেষে কোথাও ফিজার ডায়েরি নেই। নিজের ব্যাগে রাখতে পারে হয়তো। সাদমান ফিজার ব্যাগ চেক করলো। হ্যাঁ, ওখানেই ডায়েরি রয়েছে। সে এক এক করে ডায়েরির পাতা উল্টাতে থাকলো। একটি পৃষ্ঠায় এসে সে থমকে গেল। তার চোখ ভিজে উঠল। সাকিব সাহেব নিজ গাড়িতেই ঘুমিয়ে পড়ছেন। তিনি ভয়ানক দুঃস্বপ্ন দেখেছেন। গাড়িতে এসি চলছে, তবুও তিনি ঘেমে গিয়েছেন। গায়ের পাঞ্জাবি ভিজে বুকের সাথে মিশে আছে, কণ্ঠনালী বারবার ওঠানামা করছে। তিনি লম্বা শ্বাস নিয়ে দুঃস্বপ্ন দেখার পর যা করণীয় তাই করলেন। বড় মসজিদের ইমাম সাহেবের এই বিষয় নিয়ে অনেকবার আলোচনা করেছেন, অনেক হাদিস শুনিয়েছেন। আবু কাতাদাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ভালো ও সুন্দর স্বপ্ন আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে থাকে, আর দুঃস্বপ্ন হয় শয়তানের পক্ষ থেকে। যদি কেউ ভালো স্বপ্ন দেখে তাহলে তা শুধু তাকেই বলবে যে তাকে ভালোবাসে, অন্য কাউকে বলবে না। আর কেউ যদি স্বপ্নে খারাপ কিছু দেখে, ঘুম থেকে জাগার পরপর শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবে এবং বাম দিকে 3 বার থুথু নিক্ষেপ করবে। আর কারো কাছে স্বপ্নের কথা বলবে না। এমনটি করলে সেই স্বপ্ন কোনো ক্ষতি করতে পারবে না। বুখারী ও মুসলিম শরীফে হাদিস। সাকিব সাহেবকে অস্থির দেখে ড্রাইভার গাড়ি থামিয়ে বলল, স্যার আপনি ঠিক আছেন?
হ্যাঁ আছি, তবে একটু অস্থির লাগছে। নিন পানি খান। ড্রাইভার একটি বোতল সাকিব সাহেবের দিকে এগিয়ে দিল। সাকিব সাহেব বোতলের অর্ধেক পানি খাওয়া শেষ করেই রেহানা বেগমকে ফোন দিলেন। তোমরা এখন কোথায়? একটু আগে বাসায় এসেছি। রাকি সাহেব এসেছিলেন, সাদমানকে দেখে গেল। বাসার সবাই ঠিক আছে? হ্যাঁ আছে, তবে আজ আমাদের সাথে বড় একটি দুর্ঘটনা ঘটেছিল। সাকিব সাহেব নড়ে চড়ে বসলেন। রেহানা বেগম বড় শ্বাস ফেলে বললেন, একটি কালো মাইক্রো আমাদের গাড়িতে ইচ্ছা করে ধাক্কা দিয়েছিল। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, আমাদের ড্রাইভার ব্যাপারটি আগে আঁচ করতে পেরেছিলেন, আর নয়তো কি যে হতো। এমন একটি স্বপ্নই মাত্র দেখলাম। যাই হোক, আমি বাড়িতে আসছি। হ্যাঁ আসেন, আপনার সাথে আরও কথা আছে। কি বিষয়ে? সাদিয়া হয়তো আমাদের বাসায় কোনো গোয়েন্দা রেখে গেছে। ফিজা নিজ চোখে দেখেছে সোনিয়ার সাথে সাদিয়া লুকিয়ে কি যেন বলছিল। বিদায় করে দাও, ভাবছি তাকে সরাসরি জিজ্ঞাসা করব। আচ্ছা আমি আসছি, পরে কথা হবে। জি। সাকিব সাহেব ফোন রেখে দিলেন। ড্রাইভারকে ধীরে ধীরে গাড়ি চালানোর নির্দেশ দিলেন। নিজেও দোয়া পড়ে নিলেন। সুবহানাল্লাযী সাখখার লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। সূরা যুখরুফ আয়াত 13-14। সাদমান বেলকনিতে দাঁড়িয়ে আছে। সন্ধ্যার পর থেকে নীরব হয়ে গেছে একদম। ফিজাও তার অনুভূতি বুঝতে পারছে না, তবে সাদমানের হঠাৎ নীরব হওয়ায় সে খুব উৎকণ্ঠিত। ফিজা সাদমানের পাশে দাঁড়াতে সাদমান বলল, তোমাকে দেখে সবাই কি বলল? প্রশংসা করেছে। যেমন? নিজের প্রশংসা কি নিজে নিজে করা যায়? তোমার ডিকশনারিতে অনেক সুন্দর সুন্দর ভাষা রয়েছে, সেগুলোর সাহায্যে বলে ফেলো। কে বলল আপনাকে এসব? কেউ না, তুমি খুব সুন্দর করে কথা বলো, তাই বললাম আর কি। ও আচ্ছা। সবাই বলেছে সাদমানের বউ খুব সুন্দরী, খুব মিষ্টি। সাদমান মুচকি হেসে বলল, তুমি তাহলে সাদমানের বউ? ফিজা লাজুক চোখে সাদমানের দিকে তাকালো। সাদমানের অবয়ব থেকে বিষণ্ণতা রেশ কেটে গিয়েছে। সাদমান এক হাত দিয়ে ফিজার ললাটে থাকা চুলগুলো কানের পাশে সরিয়ে দিল। ফিজা দৃষ্টি নত করে নিল। দুজনেই নীরব। সাদমান নীরবতা ভেঙে বলল, তুমি নিজে একটু পরপর চুলগুলো সরিয়ে দিতে, তাই আমি এবার তোমাকে সাহায্য করলাম। ফিজা কিছুই বলল না, সুন্দর মুখে কিছু অভিব্যক্তি প্রকাশ করলো। তার অর্থ এরূপ ছিল, আমি কিছু মনে করিনি। সাদমান পুনরায় বলল, কখনো নিজের মধ্যে কষ্ট লুকিয়ে রেখেছ? হ্যাঁ, আমি এখনও হৃদয়ে বিশাল এক ক্ষত নিয়ে ঘুরছি, যা আমাকে প্রায় সময়ই নিস্তেজ বানিয়ে দেয়। ওহ। ফিজা বেশ অবাক হলো সাদমান পাল্টা প্রশ্ন করেনি দেখে। ফিজা পুনরায় বলল, আপনার ক্ষেত্রেও কি এমন হয়েছে কখনো? না, তবে সন্ধ্যার পর থেকে বুকটা কেন জানি খুব ভার ভার লাগছে। কেন? আমাকে শেয়ার করা যাবে? কিছু জিনিস না জানাই ভালো। হ্যাঁ ঠিক বলেছেন, কিছু জিনিস আমরা চাইলেও কাউকে বলতে পারি না। সারাটা জীবন সেই দুঃখ যন্ত্রণার সাথে করে বয়ে বেড়াতে হয়। তবে আপনি চাইলে আমি সাময়িকভাবে আপনার মন ভালো করে দিতে পারি। সেটা কিভাবে? কোরআন তেলাওয়াত করি। হ্যাঁ করো। ফিজা কোরআন তেলাওয়াত শুরু করলো। সূরা মারিয়াম পড়ছে সে। পৃথ্বীতে শীতল বাতাস বইছে। বাগানের প্রতিটি গাছ ধীরে ধীরে নিজেদের শরীর দুলাচ্ছে। পাখিরা নেই, তবে ঝিঝিরা আছে। অথচ আপাতত তারা নিশ্চুপ, যেন তারা ফিজার সুললিত কণ্ঠের মনোযোগী শ্রোতা। মেঘের বুক চিরে একাধিক নক্ষত্র বেরিয়ে এসেছে। চাঁদ মামার উপস্থিতি পরিস্ফুট। বাগানে ছোট্ট একটি ঝর্ণার ব্যবস্থা রয়েছে। চক্রাকারে সেখানে পানির উপস্থিতি। চাঁদের প্রতিবিম্ব সেথায় স্পষ্ট দেখা যাচ্ছে। তবে সাদমান সেদিকে ভ্রুক্ষেপহীন। সে খুব মনোযোগ সহকারে তার হৃদয় রাজ্যের চাঁদকে দেখছে। একটা মানুষ একাধারে কত গুণের অধিকারী হতে পারে? লেখিকা, হাফেজা, সুন্দর আর্ট করতে জানে, সুন্দর গাইতে জানে, সুন্দর চরিত্র। সাদমান এসব ভাবতে ভাবতেই ফিজার কাঁধে হাত রাখল। ফিজা তেলাওয়াত থামিয়ে দিল। তার শরীর কেঁপে উঠছে। সাদমান কৌতূহলী হয়ে বলল, তেলাওয়াত থামালে কেন? শুনতে ভালো লাগছিল আমার। ওহ বুঝেছি, কাঁধে হাত দিয়েছি তাই। আচ্ছা সরিয়ে নিচ্ছে। সাদমান হাত উঠাতে উদ্যত হলো। ফিজা নরম গলায় বলল, সমস্যা নেই, রাখবো। আমি পুনরায় তেলাওয়াত শুরু করেছি। ফিজা এই আয়াত থেকে আবারও পড়তে থাকলো। সাদমান এবার আর স্ত্রীর থেকে চোখ সরাতে পারল না। সাদমানের অন্তরিন্দ্রিয় বলল, সাদমান, মেয়েটা অনেক বছর যাবৎ একটি কষ্ট নিজের মধ্যে লুকিয়ে রেখেছে। তোমার উচিত তার মন ভালো করার কারণ হওয়া। অথচ কি অদ্ভুত দেখো, সে তোমার মন ভালো করার জন্য চেষ্টা করছে। ফিজা তেলাওয়াত শেষ করে সাদমানের দিকে তাকিয়ে মুচকে হাসলো। সাদমান ফিজাকে আরো কাছে নিয়ে আসলো। ফিজার লাজুক অবয়ব এবার সে কাছ থেকে উপভোগ করছে। সাদমান অস্ফুট গলায় বলল, তুমি ছোটবেলা থেকে অনেক সুন্দরী হয়ে গেছো। ফিজা ভ্রুকুচকে সাদমানের দিকে তাকাতেই সাদমান প্রস্তুত হয়ে বলল, আরে অনেককে এমনও বলতে শুনেছি যারা নাকি ছোটবেলায় অনেক সুন্দর থাকে, বড় হলে তাদের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। অথচ দেখো তুমি ধীরে ধীরে শুধু সুন্দরী হচ্ছ। তাই বললাম আর কি। ফিজা বলল, তার মানে আপনিও ছোটবেলায় বেশি সুন্দর ছিলেন? এবার সাদমান নড়ে চড়ে বসলো। না, আমি কম সুন্দর ছিলাম। দেখো না আমি এখন কত বেশি হ্যান্ডসাম এবং সুদর্শন। ফিজা লক্ষ্য করছে সাদমানের ভাব বাড়ছে।
সে 2 হাত বক্ষদেশের ওপর ভাঁজ করে রেখে বলল, তুমি জানো আমার জন্য কত মেয়েরা পাগল? ফিজা দুষ্ট হেসে বলল, কই, আমি তো পাগল হওয়ার মতো কাউকে দেখছি না। আরে তুমি অন্ধ নাকি? তোমার সামনে একজন সুন্দর ছেলে দাঁড়িয়ে আছে আর তুমি দেখতে পাচ্ছ না? কোথায়? আশ্চর্য, তুমি বাগানের দিকে তাকাচ্ছ কেন? তুমি কি আমাকে দেখতে পাও না? তুমি আমার একটা ছবি তুলে দেখো, আমার ছবিও সুন্দর আসে। ফিজা হাসল, তবে এবার হাসির আওয়াজে কোনো নীরবতা ছিল না। সাদমান ভ্রু উঁচু করে ফিজার দিকে তাকিয়ে থাকলো। ফিজা রসিক স্বরে বলল, আপনি জানেন? কি জানবো? আপনি যে একটা পাগল। তাহলে তুমি একটা পাগলি, যেহেতু তুমি আমার বউ। আমার এতে কোনো সমস্যা নেই। ফিজা লম্বা শ্বাস নিয়ে পুনশ্চ বলল, অনেকদিন পর উঁচু আওয়াজে হাসলাম। সবসময় এমন হাসি খুশি থাকবে। আমি এখন থেকে একজন প্রাণবন্ত ফিজাকে দেখতে চাই। জো হুকুম জাহাপানা। ফিজা ক্ষীণ মাথা ঝুঁকিয়ে সিও ফোনের দিকে তাকালো। আননোন নাম্বার থেকে আবারও মেসেজ এসেছে। তুমি কি আমার সাথে দেখা করতে ইচ্ছুক? তাহলে আমাকে মেসেজের উত্তর দিও। ফিজা সাদমানের দিকে ফোন এগিয়ে দিয়ে বলল, বিকেল থেকে এই নাম্বারে বারবার মেসেজ আসছে, কিন্তু আমি তাকে চিনি না। সাদমান নাম্বারটা দেখে ভ্রুকুঞ্চিত করলো। একই নাম্বার থেকে তার কাছেও বিকেলে মেসেজ এসেছে। সাদমান কল দিল, কিন্তু ফোন বন্ধ দেখাচ্ছে। সে নিজের ফোন থেকেও কল দিল, এবারও একই কথা বলছে। সাদমান ফিজাকে বলল, তুমি কিচ্ছু বলো না, আবার মেসেজ আসলে আমাকে জানাবে। ঠিক আছে। সাকিব সাহেব বাসায় এসেছেন। তিনি প্রথমে সাদমানকে ডাক দিলেন। সাদমান কবে কাজে ফিরবে এ সম্পর্কে তিনি জানতে চান। সাদমান বাবার ডাক শুনে 2 কদম পিছুতেই ফিজা বলল, শুনুন। সাদমান ঘুরে তাকালো। আপনি ছোটবেলা দেখতে কেমন ছিলেন জানি না, তবে এখন একজন রূপকথার রাজকুমারের মতো সুন্দর আপনি। সাদমান মুচকি হেসে বলল, আমি ছোটবেলা কেমন ছিলাম দেখতে? ভেবে দেখো, এটা তুমি জানো। ফিজা ভ্রু কুঞ্চিত করে সাদমানের প্রস্থানের দিকে তাকিয়ে থাকলো। মানুষটাকে তার ভালো লাগে, ভীষণ ভালো লাগে। মানুষটার জন্য তার কবিতার লাইনরা ভিড় করে আছে। ফিজা ছোটবেলায় হারিয়ে গেল, কিছু একটা মনে পড়ছে তার, তবে সে নিশ্চিত নয়। গৃহকর্মী সোনিয়া বাড়ি থেকে পালিয়েছে। কিছুটা প্রমাণ হয়তো তার থেকে সংগ্রহ করা যেত। এখন কিভাবে কি করবেন মাথা কাজ করছে না রেহেনা বেগমের। সাদিয়ার বাবা বেশ উত্তেজিত হয়ে আছেন। রাগে বাড়ির খুব দামি একটি জিনিস তিনি ভেঙে ফেলেছেন। কতিপয় বড়লোক মানুষদের কাছে এগুলো খুব স্বাভাবিক বিষয়। টাকা আছে তাদের, একটা গেলে আরও 10টা কিনে নেবেন। যাই হোক, সাদিয়া মেঝেতে বসে কান্না করছে। আরমান সাহেব কর্কশ গলায় বললেন, তুমি কি পাগল হয়ে গেছো? সাকিব সাহেব যদি কোনোভাবে জানতে পারে তুমি তার স্ত্রী এবং পুত্রবধূকে হত্যা করতে চেয়েছো, কি করবে তোমাকে? আন্দাজ আছে তোমার? বাবা, আমি সত্যিই পাগল হয়ে যাচ্ছি। আমি শুধু চাই ওই মেয়ে সাদমানের জীবন থেকে চলে যাক। আমি রুবির হেল্প নিয়েছিলাম, কিন্তু মেয়ের ওপর জাদুর কোনো প্রভাবই পড়েনি। তুমি এসব বাদ দাও। সাকিব সাহেবের ক্ষমতা কতখানি তুমি ভালোভাবে জানো। যদি জানতে পারে তুমি তার ছেলেকে কালো জাদু করেছো, আমাকে সহকারে জেলে ঢুকাবেন তিনি। সাদিয়া কাঁদো কাঁদো স্বরে বলল, আর কত বাদ দিব বাবা? সাদমান পুরোপুরি বদলে গেছে। আমার নম্বর ব্লক করেছে, সব জায়গা থেকে আমাকে ব্লক করেছে। ওই দিনের পর থেকে একবারও আমার সাথে কথা বলেনি। এসব কি তুমি দেখতে পাচ্ছ না? তুমি তোমার আত্মসম্মানের কথা ভুলে যাচ্ছ মা। তোমার বাবা মাকে ছোট করেছো। যে চলে গেছে তাকে যেতে দাও। জোর করে কিছুই হয় না। তুমিও নীরবে সরে আসো। শুধু শুধু কারোর জন্য নিজেকে কষ্ট দেয়া বোকামি। সাদিয়া বাবার পা জড়িয়ে বলল, কিছু করো বাবা। এবার আর আরমান সাহেব নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি মেয়েকে অসম্ভব ভালোবাসেন। তিনি মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, ঠিক আছে আমি করব, তবে কথা দাও তুমি আমাকে না জানিয়ে আর কোনো ভুল করবে না। কথা দিলাম। সাদিয়া বাবাকে বিশ্বাস করেছে। এক হাত দিয়ে চোখ মুছে নিজের রুমের দিকে পা বাড়িয়েছে। সোনিয়া উঠোনে বাসন মাজায় ব্যস্ত। 2 হাত ছাই রঙে কালো হয়ে আছে। কখনো বা হাত ললাটে এসে পড়েছে, তাই এখানেও ছায়ের উপস্থিতি দেখা যাচ্ছে। সোনিয়ার 8 বছরের মেয়ে খুব কৌতূহলের সহিত মায়ের কপাল মুছে দিচ্ছে, আর বালিকা কণ্ঠে বলছে, মা তোর কপালে দেখে ছাই। সোনিয়া কপালে 4-5টা ভাঁজ ফেলে উত্তর দিচ্ছে, তোরে না কইছি একবার মায়েরে তুই করে কইবি না? তুইও তো তোর মায়েরে তুই বলে ডাকিস। আমি যা করমু তাই তোর করতে হইব। সোনিয়ার বর তখন কাজে যাচ্ছিলেন। তিনি বিরক্ত স্বরে বললেন, তোর থেকে মাইয়া শিখছে এইসব। হয়েছে হয়েছে, আপনারা তো জ্ঞান দেওয়ান লাগবো না। আপনি যে কি করেন হেইডা আর মাইয়ার সামনে না আইবা কইলাম। সোনিয়ার বাসন মাজা শেষ, এখন সেগুলো ধুয়ে পরিষ্কার করতে হবে। সে পুকুর পাড়ে চলে এসেছে। পুকুরের বুকে অজস্র শুকনো পাতা ছড়িয়ে ছিটিয়ে আছে। মেয়ে গেছে অন্য বান্ধবীদের সাথে খেলতে। সোনিয়া উবু হয়ে জিনিসগুলো রাখার সাথে সাথেই পেছন থেকে রেহানা বেগমের আওয়াজ ভেসে আসলো। সোনিয়া বেশ ঘাবড়ে গেল। সে বুকে থুতু দিয়ে পেছনে ঘুরতেই রেহানা বেগম বললেন, তার মানে তুমি লুকিয়ে গ্রামে চলে এসেছ? সোনিয়া ভাঙা ভাঙা গলায় বলল, আপনারে আমার গ্রামের ঠিকানা কে দিল? তোমার কি মনে হয় তোমার সম্পর্কে বিস্তারিত না জেনে আমি তোমাকে কাজে রেখেছি? আচ্ছা বাড়িতে আহেন, চা নাস্তা দিই।
যাব না, কিছু প্রশ্ন করব, সঠিক উত্তর দিবে। সোনিয়া শাড়ির আঁচল ঠিক করতে করতে একদিকে মাথা নাড়ালো। তুমি সাদিয়াকে কিভাবে চেনো এবং কবে থেকে চেনো? দেখো, সত্যি বলবে, কারণ তুমি ভালোভাবেই জানো আমাদের পুরো বাড়িতে সিসি ক্যামেরার ব্যবস্থা রয়েছে। সোনিয়া শাড়ির আঁচলে হাত মুছতে থাকলো। চেহারায় ফুটে উঠেছে অস্বস্তি। কি উত্তর দেওয়া উচিত বুঝে উঠতে পারছে না। হয়তো সে এমন প্রশ্নের জন্য প্রস্তুত ছিল না। রেহানা বেগম পুনশ্চ বললেন, কি হলো বলো? আসলে ম্যাডাম, আপনাদের বাসায় যেদিন কাজ নেই এর 1 মাস পর থেকেই আমি সাদিয়া ম্যাডামরে চিনি। মানে উনি আমারে মাঝে মাঝে মেলা টাকা দিত। কেন দিত? আমার মাইয়ার পড়ালেখার খরচ হিসাবে আর কি। আমি নিজেও তো তোমাকে অনেক স্যালারি দিতাম। ওগুলো কি কাজে ব্যবহার করতে তাহলে? জমায় রাখতাম। সাদিয়ার টাকা দেওয়ার পেছনে অন্য কি উদ্দেশ্য ছিল? সাদমান স্যার কই যান প্রত্যেকদিন এইটা জানাইতে কইছিল। আর কিছু না? না। মিথ্যা বলছো কেন? আমি সিসিটিভি ফুটেজে দেখেছি তুমি কিছু একটা ড্রয়িং রুমে সোফাতে লুকিয়ে রেখে দিচ্ছ। ও, উনি কয়েকটা তাবিজ দিছিলেন, ওইগুলাই রাখছিলাম। আমি তোমার জন্য এত কিছু করলাম আর তুমি নীরবে আমার সাথে প্রতারণা করলে? ক্ষমা করে দেন। তোমার চোখে বিন্দুমাত্র অনুশোচনা দেখতে পাচ্ছি না আমি। যেটা দেখতে পাচ্ছি সেটা হলো ভয়। যাই হোক, তোমার সাথে আর কোনো কথা বলতে ইচ্ছে হচ্ছে না আমার। আমি তোমার এখানে এসেছিলাম এটা যেন সাদিয়া না জানতে পারে। আর এখন থেকে সাদিয়ার ব্যাপারে আরও ইনফরমেশন আমাকে জোগাড় করে দিবে। ম্যাডাম, আমারে মাফ করে দেন, আমি এসব কাম আর করতে পারুম না। সাদিয়া তোমাকে যত টাকা দিত এর থেকেও বেশি টাকা দেব আমি। সোনিয়ার অবয়বের কাঠিন্য ধীরে ধীরে দূর হচ্ছে। সেখানে লিপসার উপস্থিতি দেখা যাচ্ছে। সে নর্বর শব্দে বলল, যেহেতু এত করে কইতেছেন, ঠিক আছে তাহলে এবার বলো, রুবি নামের কাউকে তুমি চেনো? সাদিয়ার বান্ধবী সে। রুবি নাম কিনা জানি না, তয় এইটা জানি ওনার এক বান্ধবী ওনার তাবিজ বানিয়ে দিত। যেটা ধারণা করেছিলাম। আমারে কিছু কইলেন? তার বাসা কোথায় জানো? সাদিয়া ম্যাডামের বাড়ির আশেপাশেই হইতে পারে। রেহানা আর কথা বাড়ালেন না। দ্রুত কদম ফেলে নিজ গাড়ির কাছে এসে উপস্থিত হলেন। গন্তব্য বাড়ি ফিরে যাওয়া। সাদিয়াকে কাবু করতে গেলে আরও প্রমাণের দরকার। সাদমান কিছুটা সুস্থ এখন, তাই কাজে বেরিয়ে পড়েছে। ঢাকাতে তাদের নিজস্ব ফ্যাক্টরি রয়েছে। এছাড়াও একাধিক কোম্পানি পরিচালনা করতে হয় সাদমানকে। অতএব এত সব সম্পদ সে বাবার সূত্রে পেয়েছে। তবে অন্য বড়লোক বাবার সন্তানদের মতো অযোগ্য হিসেবে নিজেকে গড়ে তোলেনি। সাদমান অফিস কক্ষে বসে আছে। এহেন সময় রেহানা বেগমের ফোন আসলো। আসসালামু আলাইকুম আম্মু। বলো। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি বাসায়? না, কেন? আমার বাসায় ফিরতে দেরি হবে, রাস্তায় ভিড় প্রচুর। তুমি ফিজাকে ফোন করে জানিয়ে দাও। আমি ফোন দিয়েছি কিন্তু ধরছে না। আচ্ছা, জানিয়ে দিচ্ছি। সাদমান ফিজার নাম্বারে কয়েকবার ফোন দিল। ফিজার ফোনে রিং হচ্ছে, কিন্তু অপর পাশ থেকে কেউ ফোন রিসিভ করছে না। সাদমান ঘাবড়ে গেল। বাসায় একজন গৃহ পরিচারিকা রয়েছেন, বাকি 2 জন 2 দিনের জন্য ছুটি নিয়েছে। সাদমান ল্যাপটপ থেকে বাড়ির সিসি ক্যামেরা চেক করলো। পুরো বাড়ি অন্ধকার হয়ে গেছে, অথচ এখন প্রভাতের বিদায় নেওয়ার সময় হয়েছে। সাদমান দেরি না করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। মেইন দরজা খোলা ছিল। ড্রয়িং রুমের চারপাশের কাচ ভেদ করে সূর্যের আলো প্রবেশ করেছে। সাদমান সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল, নিজের বেডরুমে প্রবেশ করল। পুরো কক্ষে তমসা মিশে আছে। জানালার পর্দাগুলো ঘরে আলো প্রবেশ করতে বাধা দিচ্ছে। সাদমান লাইট অন করতেই ফিজাকে দেখতে পেল। খাটের একপাশে জড়সড় হয়ে বসে আছে। স্বীয় মুখচ্ছবি হাঁটুর ওপর লুকিয়ে রেখেছে। সাদমান ধীরে ধীরে ফিজার পাশে গিয়ে বসল। ডান হাত দিয়ে ফিজার পা স্পর্শ করতেই ফিজা না বলে চিৎকার দিয়ে উঠল। তুমি ঠিক আছো? ওহ, আপনি? আমি ভয় পেয়ে গিয়েছিলাম। কেন ভয় পেয়েছিলে? এমনি। বাসায় কেউ নাই কেন? রাজিয়া খালাম্মা একটু দরকারি কাজে বাইরে গিয়েছেন, একটু পরে চলে আসবেন। তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে। আমি একা একা থাকতে পারি না, ভয় পাই, তাই হয়তো। তাহলে উনাকে যেতে দিলে কেন? নিজের দুর্বলতা প্রকাশ করতে চাইনি। ওই দিন রাতে আমার মন ভালো করার জন্য কোরআন তেলাওয়াত করেছিলে। আজ আমি কি করব বলো? তুমি যেটা বলবে সেটাই করব। কিছুই করতে হবে না, আপনাকে দেখলে আমার মন ভালো হয়ে যায়। সাদমান মুচকে হাসলো। সে উভয়ের মাঝখানের দূরত্ব কমিয়ে ফিজার গা ঘেঁষে বসে এক হাত ফিজার কাঁধে রেখে বলল, ছোটবেলা থেকে কি একা থাকতে ভয় পাও? বছরখানিক আগ থেকে এমনটা হচ্ছে। ও, কারণ জানতে চাইবেন না? যদি গুরুত্বপূর্ণ কিছু হতো তবে তো আমার বউ বলতোই, তাই না? ফিজা মুচকি হেসে স্বীয় মস্তিষ্ক সাদমানের কাঁধে রেখে বলল, আপনি খুব ভালো মানুষ সাদমান। এজন্যই হয়তো বাংলাদেশে আপনার শুভাকাঙ্ক্ষীর সংখ্যা এত বেশি। যাক, বাদ দাও এসব। তোমার চুলগুলো এলোমেলো হয়ে আছে, সকালে চিরুনি করা হয়নি তাই। আমি করে দিব। পূর্বে করেছেন? না, চেষ্টা করে দেখি। ঠিক আছে। সাদমান ড্রেসিং টেবিল থেকে একটি চিরুনি এনে বউয়ের পাশে বসল। সে খানিকক্ষণ পর এটা আবিষ্কার করলো, চিরুনিটি ভালো নয়, তাই সে চুলের জট ছাড়াতে পারছে না। ফিজা একগাল হেসে বলল, আচ্ছা, তাহলে আমরা অন্য একটি চিরুনি দিয়ে চেষ্টা করে দেখতে পারি। হ্যাঁ, ঠিক বলেছ। সাদমান আরেকটি চিরুনি দিয়ে পুনশ্চ চেষ্টা করলো। এবারও সে একই কথা বলল। ফিজা উঁচু আওয়াজে হেসে বলল, কি করি বলুন তো? এই চিরুনিটাও ভালো না।
হ্যাঁ একদম, কি করা যায় বলো তো? আর ক্ষণে ক্ষণে বলছে, আপনি সত্যি একটা পাগল। নিজের ব্যর্থতার দোষ চিরুনির ওপর দিচ্ছেন। সাদমান কোনো উত্তর দিল না, এক দৃষ্টিতে ফিজার দিকে তাকিয়ে রইল। মেয়েটাকে হাসলে অসম্ভব সুন্দরী লাগে। শুভ্র দাঁতগুলো বেরিয়ে যায়, চোখ দুটো ছোট ছোট হয়ে যায়, দুগাল রক্তিম বর্ণ ধারণ করে, চুলগুলো বারবার কপালে এসে পড়ে। সাদমান বেশিক্ষণ নিজেকে সংবরণ করে রাখতে পারল না।